আচ্ছা, এটা হলো আমাদের 203 কোর্সের তাহমিদ স্যারের যে পার্টটা আছে ওই পার্টের প্লেট টেকটনিক পার্টের একটা ছোট একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করি। প্লেট টেকটনিক কন্টিনেন্টাল ড্রিফট প্রথমে হচ্ছে এরকম কিছু আর্লি অবজারভেশন আছে। যে অবজারভেশনটা করছিলেন হচ্ছে আমাদের বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি অ্যান্ড আরেকজন হচ্ছে ফ্রান্সিস বেকন। দুইজনে মিলে হচ্ছে প্রথমে আমেরিকা আর আফ্রিকান যে কন্টিনেন্ট, এই কন্টিনেন্ট দুইটার শেপ দেখে তারা ধারণা করছিলেন যে দুইটা হয়তো মানে এক সময় এক জায়গায় ছিল, তারপরে দুইটা ভেঙে গেছে, মানে শেপ দেখে এরকম মনে হয়েছে তাদের কাছে। অ্যান্ড এই সিমিলার আইডিয়াটা হচ্ছে 20th সেঞ্চুরিতে এই 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 জিনিসটা নিয়ে কন্টিনিউ করছে হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার। তো অ্যালফ্রেড ওয়েগনার কি করলো, অ্যালফ্রেড ওয়েগনার হলো প্রথমে এখানে এই এই আইডিয়াটা নিয়ে তিনি কাজ করেন। উনি হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফটের একটা এরকম একটা জিনিস আইডিয়া তিনি সবার সামনে আনেন। এখানে তিনি এই জিনিসটাকে নাম দেন হচ্ছে প্যানজিয়া। প্যানজিয়া কি জিনিস? প্যানজিয়া হচ্ছে মূলত উনি বলেন যে এই এরকম এই ছবির মতন কন্টিনেন্টগুলো হচ্ছে একই জায়গায় ছিল এক সময়। এই জিনিসটার নাম তিনি দেন প্যানজিয়া, এবং এই জিনিসটা ছিল হলো 300 মিলিয়ন বছর আগে, কার্বনিফেরাস এর সময়। আচ্ছা, এরপরে ওয়েগনার হচ্ছে জাস্ট এই কথা বলেই থেমে থাকেন নাই, উনি হচ্ছে কিছু যুক্তি দাঁড় করান তার কথার সাপেক্ষে। যুক্তিগুলো ছিল এরকম যে তিনি কি কি জিনিসের উপর বেস করে যুক্তিগুলো দাঁড় করাইছেন। এগুলো হচ্ছে ম্যাচিং অফ রকস, ফসিল, গ্লেশিয়ার আর স্ট্রাকচারাল রিলেশন। এই জিনিসগুলোর উপর বেস করে তিনি যুক্তিগুলো দাঁড় করান। প্রথমে হচ্ছে রকের ম্যাচিং। তিনি খেয়াল করেন যে আচ্ছা, পরের ছবিতে গেলে হয়তো এটা ভালো বোঝা যাবে বেশি। আম, এই ছবিটাতে যাই, এই গ্লেশিয়ালের ছবিটাতে যাই। তিনি খেয়াল করেন যে এইটা হচ্ছে একটা কন্টিনেন্ট, এইটা আলাদা একটা কন্টিনেন্ট, এইটা হচ্ছে আরেকটা কন্টিনেন্ট। তিনি খেয়াল করেন যে এই কন্টিনেন্টগুলোর মাঝে মানে কিছু একাধিক কন্টিনেন্টের মধ্যে রকের ফরমেশনের মধ্যে মিল পাওয়া যায়। তার মানে এই এই কন্টিনেন্টে যে ধরনের রক পাওয়া যায়, অন্য একটা কন্টিনেন্টেও সিমিলার কাইন্ড অফ রক পাওয়া যাচ্ছে। তো এইখান থেকে তিনি এটা ইন্টারপ্রেট করেন যে হয়তোবা এই কন্টিনেন্ট দুইটা, মানে যে কন্টিনেন্ট দুইটাতে রকের সিমিলারিটি আছে, এই কন্টিনেন্ট দুইটা একসময় একই জায়গায় ছিল, এখন হচ্ছে এরা আলাদা হয়ে গেছে কন্টিনেন্টাল ড্রিফটের কারণে। এটা হচ্ছে রকের ম্যাচিং। রকের ম্যাচিং এর পরে তিনি যেটা করেন ফসিল, গ্লেশিয়ার, স্ট্রাকচারাল রিলেশন। ফসিলের যে জিনিসটা সেটা হচ্ছে এটা। ফসিল উনি কি করেন, পরবর্তীতে দেখা যায় যে সাউথ আমেরিকাতে, তারপরে আফ্রিকাতে, মানে এই রিজিয়ন জুড়ে একই প্রাণীর ফসিল পাওয়া গেছে। এখন এই সাউথ আমেরিকা, আফ্রিকা তো অ্যাকচুয়ালি এখন তো অনেক দূরে দূরে, মাঝখানে বিশাল সমুদ্র। সো একই ধরনের প্রাণীর ওইখানে বিচরণ থাকা এটা হচ্ছে মানে স্বাভাবিক জিনিস না। সবচেয়ে ভালো যুক্তি হয় এমন যে দুইটা কন্টিনেন্ট আগে একসাথে ছিল, তখন একই ধরনের প্রাণী এখানে ছিল, তারা মারা যাওয়ার পর ফসিল জমা হয়, দেন হচ্ছে দুইটা আলাদা হয়ে গেছে। এই ধরনের ফসিলের মানে সিমিলারিটি আরও অনেক কন্টিনেন্টে দেখা যায়। যেমন এইখানে যদি দেখি এই রিজিয়নটাতে, এইটা হচ্ছে কানেক্ট করতেছে ইন্ডিয়াকে, কানেক্ট করতেছে, এটা হচ্ছে আমার অ্যান্টার্কটিকাকে কানেক্ট করতেছে, আবার আফ্রিকাকে কানেক্ট করতেছে। আবার এইখানে যদি দেখি এই যে এই বড় জিনিসটা, এইটা এটা হচ্ছে অনেকগুলো কন্টিনেন্টকে কানেক্ট করে। এখানে হচ্ছে এটা সাউথ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে এই তিনটা কন্টিনেন্টকে হচ্ছে কানেক্ট করতেছে, মানে এই রিজিয়নগুলোতে একই প্রাণীর ফসিল পাওয়া গেছে। সো উনি ধারণা করেন যে যেহেতু এরকম হয়েছে, তাহলে এই জায়গাগুলো একসময় একসাথে ছিল দেখে একই প্রাণীর ফসিল এগুলোতে পাওয়া গেছে, দেন এই জায়গাগুলো কন্টিনেন্টাল ড্রিফটের কারণে আলাদা হয়ে গেছে। তারপরে হচ্ছে গ্লেসিয়াল এভিডেন্স। গ্লেসিয়াল এভিডেন্স জিনিসটা হচ্ছে এরকম যে এই এইখানে এই সাউথ আমেরিকাতে যে ধরনের গ্লেসিয়াল মুভমেন্টের চিহ্ন পাওয়া যায়, সিমিলার গ্লেসিয়ার মুভমেন্টের চিহ্ন পাওয়া যায় আফ্রিকাতে এইখানে, দেন ইন্ডিয়াতে এইখানে, দেন অস্ট্রেলিয়াতে এইখানে। এখন গ্লেসিয়ার তো আর এখান থেকে মানে সাউথ আমেরিকা থেকে আফ্রিকাতে উড়ে উড়ে যাইতে পারবে না। সো এইটাই সেন্স মেক করে যে এই জায়গাগুলো একসময় একসাথে ছিল এইটার মতো, দেন গ্লেসিয়ারগুলো হচ্ছে এইভাবে মুভ করছে। তার ফলে এই গ্লেসিয়ারের যে চিহ্নগুলো পড়ছে এখানে হচ্ছে সিমিলারিটি পাওয়া যায়। সো উনি এটা বলেন যে একসময় একসাথে ছিল, গ্লেসিয়ারের সিমিলারিটি আছে, দেন হচ্ছে এরা আলাদা হয়ে গেছে কন্টিনেন্টাল ড্রিফটের কারণে। বেসিক্যালি তিনি হচ্ছে এই পাঞ্জিয়া যেটা তিনি বলছিলেন যে সব একসাথে ছিল কন্টিনেন্টগুলা, ওইটার সপক্ষে এই কিছু যুক্তি দাঁড় করান। তারপরে রকের কথা তো আগেই বললাম। আচ্ছা, এবার হচ্ছে টেস্টিং প্লেট টেকটনিক। এখন প্লেট টেকটনিক তো একটা থিওরি যে আমাদের মাটির নিচে যে টেকটনিক প্লেটগুলো আছে সেগুলো মুভ করতেছে, যার যার কারণে কন্টিনেন্টাল ড্রিফট হয়। তো প্লেট টেকটনিক যেহেতু একটা থিওরি, এখন এই থিওরিটাকে তো টেস্ট করতে হবে, মানে কোনো থিওরি তো আর টেস্ট ছাড়া ওইটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না। তো
প্লেট টেকটনিকে হচ্ছে টেস্ট করার কিছু ওয়ে আছে, মানে এইভাবে টেস্ট করা হয়। একটা হচ্ছে আমার সি ফ্লোর স্প্রেডিং, মানে এখনকার যে সমুদ্রের যে বেড আছে, সমুদ্রের তলদেশ, ওইখানে যে স্প্রেডিং গুলো হয় ওইটা থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি প্লেট টেকটনিক থিওরিটা হচ্ছে যুক্তিযুক্ত। তারপরে পেলিওম্যাগনেটিক প্যাথ, তারপরে এজ স্ট্রাকচার, সি ফ্লোর থেকে জিনিসগুলো বেশি আসে। তারপরে এখনকার যে আমরা ভূমিকম্প দেখি, ভূমিকম্প, তার লোকেশন, সিসমিক টোমোগ্রাফি, হটস্পট ট্র্যাক্স, এই ধরনের জিনিসগুলো দিয়ে এই টেকটনিক প্লেট যে টেস্ট, মানে টেস্টিং দ্য টেকটনিক প্লেট থিওরিটাকে টেস্ট করা হয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে হাইপোথিসিস প্লেট কন্টিনেন্টস হ্যাভ মুভড। তো এটা হচ্ছে একটা হাইপোথিসিস, যে আমাদের ওয়েগনার যে বলছিল, প্যানজিয়ার কথা বলছিল, যে প্যানজিয়ার সময় কি ছিল, এই কন্টিনেন্টগুলো সবগুলো একসাথে ছিল। এখন কন্টিনেন্টগুলো যদি সবগুলো একসাথে থাকে, তাহলে এখন তো আর কন্টিনেন্টগুলো সবগুলো একসাথে নাই, অবভিয়াসলি তারা একটা আরেকটা থেকে দূরে সরে গেছে। তো এই যে দূরে সরে গেছে প্লেট টেকটনিক মুভমেন্টের কারণে, এটা ওয়ান্স ইট ওয়াজ এ হাইপোথিসিস। তো টেকটনিক প্লেটের যে কি ফিচারগুলো হচ্ছে, আর্থস ক্রাস্ট ইজ কনস্ট্যান্টলি সি আর্থের যে ক্রাস্ট আছে এটা হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে ক্রিয়েট হচ্ছে, ধ্বংস হচ্ছে। তারপরে বলছে যে ওশানিক ক্রাস্ট ফর্মড অ্যাট ডাইভারজেন্ট মার্জিন ইজ ম্যাফিক অ্যান্ড ডেন্স অ্যাজ ওশানিক ক্রাস্ট এইজেস। আচ্ছা, এইখানে যে জিনিসটা হইলো এটা একটু যদি বলি। এইখানে প্রথমে বলতেছে যে আমাদের আর্থের যে ক্রাস্ট আছে, এই ক্রাস্টগুলো হচ্ছে কনস্ট্যান্টলি ক্রিয়েট হয় আবার ডিস্ট্রয় হয়। এটা হচ্ছে বেসিক্যালি এই জায়গাটাতে আমাদের যে এইখানে বেসিক্যালি আর্থের যে কোর আছে, সেই কোরটা তো অনেক উত্তপ্ত, আর তার উপর যে লিকুইড আছে সেগুলো উত্তপ্ত। So সেগুলো হচ্ছে উপরে এসে জমা হয়ে ক্রাস্ট তৈরি করে, আবার কখনো হিট অ্যান্ড প্রেশারের কারণে ওইগুলো হচ্ছে গলে যায় বা ভেঙে যায়। তো এইভাবে হচ্ছে এটার ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অলওয়েজ চলতে থাকে। এটা হচ্ছে প্রথম জিনিসটা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ওশানিক ক্রাস্ট আর কন্টিনেন্টাল ক্রাস্ট। কি জিনিস? আচ্ছা, ওশানিক ক্রাস্ট হচ্ছে বেসিক্যালি যখন আম, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় বা লাভা বের হয়ে আসে, ওশানিক ক্রাস্ট গুলা এইভাবে তৈরি হয় বেসিক্যালি, যে নিচ থেকে যখন মেন্টেল গুলা আসে, এখন ওশানে তো পানি থাকে, এরা হচ্ছে ভালো পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারে, মানে তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করতে পারে কন্টিনেন্টের তুলনায়। তো ওইখানে এই মেন্টাল গুলা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার কারণে ওইখানে হচ্ছে পার্টিকেলের ডেন্সিটি বেশি থাকে। পার্টিকেলের ডেন্সিটি বেশি থাকার কারণে যেটা হয় যে ওশেনিক ক্রাস্টগুলা কন্টিনেন্টাল ক্রাস্টগুলার চেয়ে বেশি ভারী হয়। ঠিক আছে? ওশেনিক ক্রাস্টগুলা যেহেতু কন্টিনেন্টাল ক্রাস্টের চেয়ে বেশি ভারী হয়, ভারী হওয়ার কারণে যখন একটা ওশানিক ক্রাস্ট আর একটা কন্টিনেন্টাল ক্রাস্ট একটা আরেকটাকে মুখোমুখি কোলাইড করে, তখন বেশি ভারী হওয়ার কারণে এই ওশানিক ক্রাস্ট যেটা, সেটা নিচের দিকে নেমে যায়, মানে এই কন্টিনেন্টাল ক্রাস্টের নিচ দিয়ে চলে যায়, এই ওশানিক ক্রাস্টটা বেশি ভারী হওয়ার কারণে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে সাবডাকশন অফ ওশানিক ক্রাস্ট। এটাই বলা হয়েছে এখানে সাবডাকশন। সাবডাকশন হচ্ছে এটাই, মানে ওশানিক ক্রাস্টগুলো কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে দিয়ে চলে যায় এইটা। আর কনভার্জ করা মানে হচ্ছে দুইটা একদম মুখোমুখি কোলাইড করা, এটা হচ্ছে কনভার্জ। আচ্ছা, এখন এই ছবিটাতে দেখি, এইখানে হচ্ছে বেশ কিছু প্লেটের মার্জিনের কথা বলা হয়েছে। যেমন এইখানে একটা যদি দেখি, যে এইখানে বলা হয়েছে, প্রথম থেকে আসি, এখানে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি কথা বলা হয়েছে। প্লেট বাউন্ডারি কি জিনিস? প্লেটের বাউন্ডারি হচ্ছে মানে একটা এই যে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে একটা প্লেট যেখানে গিয়ে শেষ হয়, ওইটা হচ্ছে প্লেটের বাউন্ডারি। এখানে বলা হয়েছে ডাইভারজেন্ট প্লেন বাউন্ডারি কথা। ডাইভারজেন্ট প্লেন বাউন্ডারি কি? এই যে এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমার লাভা বের হয়ে আসতেছে। সো লাভা যেখানে বের হয়ে আসে, এইখানে লাভা বের হওয়ার জন্য তো অবভিয়াসলি এই প্লেটার এখানে ফাটল থাকতে হবে বা ভেঙে যেতে হবে। তো ভেঙে গেলে এরা হচ্ছে একটা আরেকটা থেকে দূরে সরে যায়। তো একটা যখন আরেকটা থেকে দূরে সরে যায়, তখন তারা হচ্ছে ডাইভার্জ করে। কনভার্জ করা মানে হচ্ছে মুখোমুখি সংঘর্ষ করা, একটা আরেকটার কাছাকাছি চলে আসা। আর ডাইভার্জ করা হচ্ছে একটা আরেকটা থেকে এইভাবে দূরে সরে যাওয়া। তো তারা যখন এইভাবে দূরে সরে যায়, এখানে যে ধরনের প্লেট বাউন্ডারি হয় ওটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি হচ্ছে, এখানে আমরা দেখতেছি কি, এই একটা ওশানিক ক্রাস্ট, এই ওশানিক ক্রাস্টটা হচ্ছে কনভার্জ করতেছে এই কন্টিনেন্টাল ক্রাস্টের সাথে। তো যেখানে তারা মুখোমুখি মিলিত হয় বা সংঘর্ষ হয় এই রিজিয়নটাতে, এইখানে যে প্লেট বাউন্ডারি থাকে ওইটাকে বলা হইতেছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আরেক ধরনের প্লেট বাউন্ডারি, এটা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। এইখানে কি হয়? এইখানে হচ্ছে বেসিক্যালি প্লেট গুলা একটা আরেকটার সাথে ডাইভার্জ বা কনভার্জ করে না, এরা হচ্ছে স্লাইড করে। মানে আমি বললাম যে এটা হচ্ছে আমার একটা ওশানিক ক্রাস্ট, এটা হচ্ছে আমার একটা কন্টিনেন্টাল ক্রাস্ট, বা দুইটাই ওশানিক বা দুইটাই কন্টিনেন্টাল হইতে পারে। এগুলো একটা আরেকটার মুখোমুখি যায় না,
এটা এটা হলে তো কনভার্জ হইতো, আবার যদি উল্টা দিকে যাইতো তাহলে এটা হচ্ছে ডাইভার্স। এরা কনভার্স বা ডাইভার্স করে না, এরা হচ্ছে আমার মানে কোন দিকে মুভ করবে যদি বলি, এরা হচ্ছে আমার আহ, আচ্ছা এখন যদি আমি ধরলাম যে প্লেট দুইটাকে আমি টপ টপ ভিউ দেখতেছি, আমি টপ থেকে দেখতেছি, তাহলে এরা হচ্ছে স্লাইড করে এইভাবে, স্লাইড করে এইভাবে, মানে এই জিনিসটা হচ্ছে ওই দিকে চলে যায়, এই জিনিসটা এই প্লেটটা হচ্ছে আমার নিচের দিকে চলে আসতে চায়। তাদের মাঝখানে যে ধরনের প্লেট বাউন্ডারি থাকে ওইটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। এইখানে হচ্ছে শিয়ার ফোর্স থাকে বেসিক্যালি। কনভার্জেন্ট যেখানে ওইখানে কম্প্রেশন থাকবে যেহেতু একটা আরেকটার দিকে আসতেছে, আর যেখানে ডাইভারজেন্স ওইখানে টেনশন থাকবে। ওকে, এরপরে হলো, আচ্ছা এরপরে হলো যে টেকটনিক স্ট্রাকচারাল জিওলজি। টেকটনিক স্ট্রেসগুলো অ্যাকচুয়ালি করে কি, টেকটনিক ইয়াগুলো হচ্ছে এরা হচ্ছে রক বেন্ড করে, রককে ভেঙে ফেলতে পারে। এই যে এই মুভমেন্টগুলো, টেকটনিক মুভমেন্ট যেগুলো আছে, যে ডাইভার্জ করা বা কনভার্জ করা বা শিয়ার স্লাইডিংয়ে থাকা, এরা হচ্ছে বেসিক্যালি এই জিনিসগুলো করে যে রককে বেন্ড করে ফেলতে পারে। এই যে একটা আরেকটা দুইটা প্লেট যদি মুখোমুখি হয় তো ওইখানে যে কম্প্রেশন হয়, ওই কম্প্রেশনের কারণে রকের বেন্ডিং হয়ে যেতে পারে, রকগুলো ভেঙে যেতে পারে। অ্যান্ড এরা হচ্ছে বড় বড় ব্লক, মানে বড় বড় আমাদের যে যে ল্যান্ড আছে ওইগুলা হচ্ছে কি করতে পারে, এরা হচ্ছে মুভ করাইতে পারে, যার কারণে ফল্ট ক্রিয়েট হয়। তারপরে এখানে হচ্ছে রিলিজ অফ এনার্জি, আর্থকোয়াকস। আচ্ছা, আর্থকোয়াক কেন হয়? আর্থকোয়াক হলো আমার এইখানে, আমরা এখানে দেখি যে এখানে একটু দেখে বোঝার চেষ্টা করি যে আর্থকোয়াক কেন হয়। ধরলাম এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে একটা প্লেট, এটা হচ্ছে একটা কন্টিনেন্টাল প্লেট, আর এইখানে যেটা আছে এটা এটা হচ্ছে ওশানিক প্লেট। এখন এই কন্টিনেন্টাল প্লেটটা কি করে, সে হচ্ছে এই দিকে মুভ করতে থাকে, আর ওশানিক প্লেটটা ধরলাম সে এই দিকে মুভ করতেছে। মুভ করার ফলে সে তাহলে এখানে এই প্লেটের বাউন্ডারিতে কি হয়, এই প্লেটের বাউন্ডারিতে যদি একটু অন্য কালি দিয়ে দেখাই, এই প্লেটের বাউন্ডারিতে এইটা হচ্ছে এই দিকে চলে যেতে চায় আর এটা হচ্ছে এই দিকে চলে যেতে চায়। কিন্তু যেহেতু এই জিনিসগুলা অনেক ভারী, রাইট, এই প্লেটগুলো কিন্তু অনেক ভারী, ভারী হওয়ার কারণে এখানে মানে ফ্রিকশন ফোর্স অনেক বেশি থাকে। তো ফ্রিকশন ফোর্স অনেক বেশি থাকার কারণে এই জিনিসগুলো কি হয়, মানে আর মুভ করতে পারে না। এই ওশানিক প্লেটটাও আর নিচের দিকে নামতে পারে না, আর কন্টিনেন্টাল প্লেটটাও ওইদিকে মুভ করতে পারে না। মুভ না করতে পারার কারণে অ্যাকচুয়ালি এরা তো মুভ করতে চায়, বাট মুভ করতে পারতেছে না কেন, এখানে আমি ফ্রিকশন দিয়ে আটকায় রাখা হয়েছে, দ্যাটস ওয়াই। এখন তো মুভ যেহেতু করতে পারে না, তো তাদের মধ্যে স্ট্রেস জমা হয়, রাইট, তাদের মধ্যে কি হয়, স্ট্রেস জমা হয়। তো এখন কোনো একটা সময় গিয়ে যদি এমন হয় যে এই স্ট্রেসের স্ট্রেসটা হচ্ছে ফ্রিকশনের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, মানে ওইখানে যে ফ্রিকশন দিয়ে এই দুইটা জিনিস আটকায় আছে, এখন ওই ফ্রিকশনটা এনাফ হচ্ছে না এই স্ট্রেসটাকে দমিয়ে রাখার জন্য, তখন কি হবে, তখন হঠাৎ করে ওইখানে প্লেটের মুভমেন্ট শুরু হবে। তো হঠাৎ করে যেহেতু এখানে প্লেটের মুভমেন্ট শুরু হয়, ওখানে অনেক বেশি এনার্জি রিলিজ হয়ে যায়। এনার্জি রিলিজটাই হচ্ছে প্রোপাগেট করে পরে ওয়েভের মাধ্যমে প্রোপাগেট করে, মানে শেকিং করে সবকিছু, এখানে হচ্ছে সবকিছু ভাইব্রেট করা শুরু করে, সেই করা শুরু করে, ওগুলো হচ্ছে ওয়েভের থ্রু প্রোপাগেট করে লোকালয়ে আসে। দেন ওইখানে আমরা একটা মানে ইয়া দেখতে পারি। সো ওইখানে এইভাবে হচ্ছে ভূমিকম্প হয়। ওকে, এবার আসি যে এখানে যেটা বলা হয়েছে যে প্লেট ইন্টারেক্ট উইথ ওয়ান অ্যানাদার ইন থ্রি বেসিক ওয়েজ, দে কলাইড, দে মুভ ফ্রম ইচ আদার, দে স্লাইড ওয়ান পাস্ট অ্যানাদার। যে কথাটা বললাম যে কনভার্জ করা, ডাইভার্জ করা আর হচ্ছে স্লাইড করা। কনভার্জ করা হচ্ছে দে হচ্ছে কোলাইড করে, প্রথমটা যেটা আছে তার হচ্ছে কোলাইড করতেছে। দ্বিতীয়টা মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, এটা হচ্ছে ডাইভার্জ করতেছে, একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে, যখন হচ্ছে আমার ওই যে নিচ থেকে লাভা বের হয়ে আসে বা মেন্টালের প্রেশার বেশি থাকে, তখন এই যে প্লেটগুলা বা এখানে যে রকগুলো আছে ওগুলো হচ্ছে একটা আরেকটা থেকে দূরে সরে যায়। আর দে স্লাইড ওয়ান পাস্ট অ্যানাদার, একটা আরেকটার পাশাপাশি মানে স্লাইড করে চলে যায় এখানে যেখানে শিয়ার ফোর্স থাকে। এখানে যে জিনিসটা বলা হয়েছে, এখানে কনভার্জ করতেছে, এই একটা ওশানিক প্লেট আর এই একটা কন্টিনেন্টাল প্লেট, এই দুটো কনভার্জ করতেছে, কনভার্জ করার কারণে ওশানিক প্লেট যেহেতু বেশি ভারী, এটা কিন্তু নিচের দিকে চলে গেছে, ওই কন্টিনেন্টাল প্লেটের নিচ দিয়ে চলে গেছে। এখানেও সেম জিনিস হয়েছে। ওকে, তো আমরা যে হিমালয়টা দেখি, এখানে একটা যে কথা বলা হয়েছে যে কন্টিনেন্ট কন্টিনেন্ট কলিশন, তারপরে হচ্ছে ওশান কন্টিনেন্ট কনভার্জেন্স। এখানে সরি, প্রথম জিনিসটা আমি ভুল বলছি, প্রথম জিনিসটা হচ্ছে এখানে ওশান ওশান কনভার্জেন্স হচ্ছে, মানে একটা ওশানিক প্লেটের সাথে আরেকটা ওশানিক প্লেট কনভার্জ করতেছে, কনভার্জ করার কারণে যে ওশানিক প্লেটটা ভারী বেশি সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। এটা হচ্ছে এক নাম্বারটা। সেকেন্ড নাম্বারটায় যেটা আছে সেটা হইলো ওশান অ্যান্ড কন্টিনেন্ট কনভার্জ করতেছে, মানে এখানে ওশানিক প্লেট আর কন্টিনেন্টাল প্লেট হচ্ছে কনভার্জ কনভার্জ করতেছে। আর তিন নাম্বারে হচ্ছে আমার কন্টিনেন্ট কন্টিনেন্ট কনভার্স করতেছে। এইখানে বেসিক্যালি
হিমালয় যে বলা হয়েছে, মানে হিমালয়ের উদাহরণটা দেওয়া হয়েছে, তো আমাদের বাংলাদেশের আশেপাশে যে ধরনের আমরা হিলি এরিয়াগুলো দেখতে পারি, ওইগুলা কিন্তু হচ্ছে এই কন্টিনেন্ট কন্টিনেন্ট কলিশনের কারণে হচ্ছে। কন্টিনেন্ট কন্টিনেন্ট কলিশনের কারণে কি হইলো, আমার এখানে যে কন্টিনেন্টাল ক্রাস্ট বা প্লেটটা বেশি ভারী ওটা নিচের দিকে চলে গেছে, আর যেটা হালকা ওটা উপরের দিকে উঠে গেছে। সো যেখানে উপরের দিকে উঠে গেছে ওইখানে হচ্ছে এই হিলি এরিয়া ক্রিয়েট হয়, এইখানে হচ্ছে বেসিক্যালি আমাদের হিমালয়ের কথা বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আমাদের প্লেট বাউন্ডারিগুলো দেখানো হয়েছে, যে ওয়ার্ল্ডের কন্টিনেন্টগুলোর বাউন্ডারি সব যদি আমি যদি এখান থেকে মাটি আর পানি উপর থেকে যদি সরাই নেই, তাহলে তো আমরা হচ্ছে প্লেটের বাউন্ডারিগুলো দেখতে পারবো। সো প্লেটের বাউন্ডারিগুলো দেখতে এরকম হইতো যদি মাটি পানি না থাকতো। তারপরে এখানে পরের স্লাইডে আছে হচ্ছে ওয়ার্ল্ড সিমেট্রিক, সরি, সিসমিসিটি, ওয়ার্ল্ডের সিসমিসিটি মানে কোথায় কি ধরনের ভূমিকম্প হইতেছে। এখানে নীল ডটগুলো দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে আমার আহ, যেখানে সবুজগুলো দেখা যাচ্ছে ওইখানে ইন্টারমিডিয়েট, যেখানে এস দেখা যাচ্ছে ওইখানে শ্যালো, আর নীলগুলো যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ডিপ। এটা ভূমিকম্প না, বেসিক্যালি এখানে হচ্ছে ক্রাস্ট কত নিচে আছে এই ধরনের ইয়াগুলো দেখানো হয়েছে। যে এইখানে যে হলুদগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে আমার শ্যালো শ্যালো প্লেট, তারপরে সবুজগুলো যেগুলো এগুলো ইন্টারমিডিয়েট, আর নীল যেগুলো এগুলো ক্রাস্ট অনেক গভীরে, এটা বোঝানো হয়েছে। তারপরে স্লাইড, এখানে আর্থকোয়াক এট ডিফারেন্ট ডেপথ। তো ওই যে যেহেতু প্লেটগুলো আমাদের ডিফারেন্ট ডেপথে আছে, এখন আর্থকোয়াক যেহেতু এই প্লেটের সংঘর্ষের কারণে হয় বা ফল্ট তৈরি হওয়ার কারণে হয়, তো ওই আর্থকোয়াক হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডেপথে হয়। শ্যালো আর্থকোয়াক হচ্ছে যেখানে আমাদের মোস্ট ডিস্ট্রাকটিভ, এটা কারণ এটা মাটি থেকে সবচেয়ে কম দূরত্বে থাকে। সো এইখানে যদি আর্থকোয়াক হয় তাহলে অবভিয়াসলি উপর থেকে এর ইফেক্টটা সবচেয়ে বেশি বোঝা যায়। তো আমাদের এখানে একটা রেঞ্জ দেওয়া আছে যে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ডেপথের রেঞ্জ ইন্টারমিডিয়েট হচ্ছে 100 থেকে 300 কিলোমিটার, আর ডিপ হচ্ছে 300 থেকে 700 কিলোমিটার। 100 থেকে 300 কিলোমিটার ইন্টারমিডিয়েটের চেয়ে উপরে যেগুলো আছে সবগুলো হচ্ছে শ্যালো, আর ইন্টারমিডিয়েটের নিচে যেগুলো আছে সবগুলোই হচ্ছে ডিপ। আচ্ছা, এরপরে হচ্ছে এটার সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া যেটা, যে ফল্ট আর্থকোয়াক মেকানিজম, যেটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। আচ্ছা, ফল্ট কি জিনিস এখন বলি। এই যে আমরা যে বললাম যে কনভার্জ করতেছে প্লেটগুলা, ডাইভার্জ করতেছে, তারপর স্লাইড করতেছে। তো এইখানে যখন আম, যদি আমি দুইটা গাড়ির কথা বলি, দুইটা গাড়ি যদি সংঘর্ষ হয়, একটা আরেকটার সাথে কোলাইড করে, তাহলে জিনিসটা কি হয়, ওইখানে গাড়ি দুইটা কি হয়, দুমড়ে মুচড়ে ভেঙে যায়। তো বেসিক্যালি এইটাই, যখন আমার প্লেটগুলো কনভার্জ করে বা ডাইভার্জ করে বা ওই স্লাইডিং করে, তখন হচ্ছে ওই প্লেট বাউন্ডারিতে বা ওই ক্রাস্টের মধ্যে ফাটল দেখা যায়, বা ওইখানে রক ভেঙে যায়। তো ফাটল দেখা যাওয়া বা ভেঙে যাওয়া এই জিনিসটাকে বলা হচ্ছে ফল্ট। এখন ফল্ট কি কি ধরনের হইতে পারে, মানে কোন ধরনের মুভমেন্টের কারণে কি ধরনের ফল্ট হয়, কি কি ধরনের ফল্ট হয়, ওইটাই হচ্ছে এখানে বেসিক্যালি বলা হইতেছে। যে ফল্ট ইজ দ্য ফ্র্যাকচার ইন আর্থস ক্রাস্ট অ্যালং হুইচ টু ব্লকস অফ ক্রাস্ট মে সাডেনলি স্লিপ উইথ রেসপেক্ট টু ওয়ান অ্যানাদার। আচ্ছা, এখানে এখানে যদি বলি যে হরাইজন্টাল মুভমেন্ট অ্যালং ফল্ট, এখানে এই ফলটা কেমন, এখানে এই ফলটার কারণে কি হইতেছে, এখানে যে এই ফেন্সটা দেখা যাচ্ছে, ফেন্সের ধরলাম একটা পাশে হলো আমার একটা পাশ হচ্ছে আরেকটা পাশের চেয়ে স্লাইড করে দূরে সরে গেছে, তখন কিন্তু ফেন্সটা হচ্ছে একটা সাইড আগের জায়গায় থাকতেছে, আরেকটা সাইড কিন্তু এই নিচের দিকে নেমে গেছে আমার। তো এখানে কি হয়েছে, বেসিক্যালি দুইটা ফল্ট হচ্ছে স্লাইড করছে, মানে ওইখানে বাউন্ডারির এই পাশে এখানে একটা ফল্ট ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়ে এটা হচ্ছে মুভ করে গেছে, স্লাইড করছে। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে হরাইজন্টাল মুভমেন্ট অ্যালং ফল্ট, এখানে এই যে এইটার একটা বাস্তব উদাহরণ দেখানো হয়েছে, যে এই বরাবর হচ্ছে একটা ফল্ট ক্রিয়েট হয়েছে, ফল্ট ক্রিয়েট হওয়ার ফলে কি হয়েছে, ফলটা যখন মুভ করছে তখন ওই সাইড যেটা আছে ওইটা হচ্ছে সরে গেছে, সরে গিয়ে এটা কিন্তু এই ফেন্সটাকে দূরে সরাই নিয়ে গেছে। যাই হোক, আর্থকোয়াক মেকানিজম অ্যান্ড আর্থকোয়াক ইজ কজড বাই সাডেন স্লিপ অন এ ফল্ট, ওইটাই বললাম যে ওই ফল্টগুলা যখন একটা একটা মানে যখন ফল্টের মুভমেন্ট হয় তখন সেখানে হচ্ছে আর্থকোয়াক হয়। আর্থকোয়াক মেকানিজম এখানে, আচ্ছা, আর্থকোয়াক মেকানিজমটা নিয়ে একটু বলি। অ্যাকচুয়ালি ওটা বলে ফেলছি যে আর্থকোয়াক কেন হয়, যে ফল্টগুলো যখন মুভ করে তখন আর্থকোয়াক হয়। আর এগুলো হচ্ছে ট্রাভেল করে কিসে, ট্রাভেল করে হচ্ছে ওয়েভের থ্রুতে, ওইখানে ওই ফল্টের মুভমেন্টের কারণে ওইখানে প্রচুর পরিমাণ এনার্জি যে রিলিজ হইলো, এনার্জিটা ট্রাভেল করে হচ্ছে ওয়েভের মাধ্যমে, যার ফলে হচ্ছে আমরা শেকিং দেখতে পারি। আম, তারপরে এখানে স্ট্রাইক আর ডিপের কথা বলছে। স্ট্রাইক আর ডিপ হলো বেসিক্যালি আমরা
আমাদের যে রক লেয়ারগুলো আছে এগুলো আমাদের হরাইজন্টাল এর সাথে কত টিল্ট করতেছে, এই টিল্টেড যে রকগুলো আছে, লেয়ারগুলো আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাইক। বেসিক্যালি এই জিনিসটা। এখন আমাদের ভূমি তো সমান্তরাল, রাইট? এখন ভূমি সমান্তরাল হইলেও আমাদের মাটির নিচে যে প্লেটগুলো আছে বা ক্রাস্টগুলো আছে বা রকগুলো আছে, এগুলোর লেয়ার কিন্তু সমান্তরাল, মানে হরাইজন্টাল না। সরি, ভূমি হচ্ছে হরাইজন্টাল আর এগুলা হচ্ছে হরাইজন্টাল না। তো এগুলা হরাইজন্টালের সাথে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করে এটা হচ্ছে ডিপ অ্যাঙ্গেল। আর এই টিল্টেড রক এগুলাকে বলা হচ্ছে আমার স্ট্রাইক। যে স্ট্রাইক অ্যান্ড ডিপ, ডিপ হচ্ছে ওই অ্যাঙ্গেলটা, আর স্ট্রাইক হচ্ছে ইন্টারসেকশন অফ হরাইজন্টাল প্লেন উইথ ডিপিং সারফেস, মানে এই যে এইটা, মানে এটা হচ্ছে একটা স্ট্রাইক। এই আমি যদি ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত দেখি তাহলে এই লাইন বরাবর হচ্ছে এই লেয়ারগুলো, রক লেয়ারগুলো টিল্টেড, সো এই লাইনটাকে বলা হচ্ছে স্ট্রাইক। তারপরে এখানে আচ্ছা, টাইপ অফ ফল্টস, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্লাসে হচ্ছে স্যার সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে মনে হয় এই টপিকটাই পড়াইছে, অ্যান্ড সবাইকে কোশ্চেনও করছে এই টপিক পড়ানোর পরে কোনটা কী জিনিস, সবাইকে হচ্ছে অনেকে বোর্ডে ডেকে ডেকেও কোশ্চেন করছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা যদি একটু বলি যে এখানে ফল্ট অনেক ধরনের হইতে পারে। এখানে নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, থ্রাস্ট ফল্ট, স্ট্রাইক স্লিপ ফল্ট, অবলিক স্লিপ ফল্ট, এই কয়েকটা ফল্টের কথা বলা হয়েছে। প্রথমে যদি আমি নর্মাল ফল্টের জিনিসটা দেখি, নর্মাল ফল্ট হচ্ছে বেসিক্যালি টেনশনের কারণে হয় বা ডাইভারজেন্সের কারণে হয়। এইখানে যদি এই ছবিটা দেখি, ধরলাম আমার এইটা হচ্ছে একটা ক্রাস্ট আর এটা হচ্ছে আরেকটা ক্রাস্ট, তাদের মাঝখানে ফাটল আছে, ফাটলটা হচ্ছে আমার এই বরাবর, এটাকে হচ্ছে বলা হয় ফল্ট প্লেন। ফল্ট প্লেনের উপরে যে সাইডটা থাকে ওইটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল, আর ফল্ট প্লেনের নিচে যেটা থাকে ওইটাকে বলা হচ্ছে ফুট ওয়াল। এই নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে ফুট ওয়াল। নর্মাল ফল্টে কি হয়? নর্মাল ফল্টে হচ্ছে এই হ্যাঙ্গিং ওয়াল যেটা আছে সেটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়। নর্মাল ফল্টে হ্যাঙ্গিং ওয়ালে ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, খুবই স্বাভাবিক। আমরা যদি এখানে দেখি যে এখানে যদি দেখি, ধরলাম এই আমার কন্টিনেন্টাল ক্রাস্ট আর এটা হচ্ছে আরেকটা কন্টিনেন্টাল ক্রাস্ট, এই কন্টিনেন্টাল ক্রাস্টটা বেশি ভারী দেখে সেটা নিচের দিকে মুভ করতে চায়। এখন কোনো কারণে যদি এরা একটা আরেকটা থেকে দূরে সরে যাইতো, এটা কিন্তু নর্মাল ফল্ট না, এটা অন্য ফল্ট, বাট আমি এখানেই নর্মাল ফল্টটা বুঝাই। নর্মাল ফল্ট মানে এখানে এটা যদি একটা আরেকটা থেকে দূরে সরে যাইতো তাহলে কি হইতো? দূরে সরে গেলে তাহলে দেখা যাচ্ছে এই বরাবর আমাদের ফল্ট লাইন না, এই বরাবর ফল্ট লাইনের উপরে যে আছে সে হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল। যদি মানে এই ক্রাসটাকে ধরে এদিক থেকে টান দেওয়া হয়, এই ক্রাসটাকে ধরে এদিক থেকে টান দেওয়া হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে এই যতখানি উপরে এটা উঠে গেছে এটা আবার নিচের দিকে নেমে আসা শুরু করবে, রাইট? এই হ্যাঙ্গিং ওয়ালটা, সো হ্যাঙ্গিং ওয়াল যদি নিচের দিকে নেমে যাওয়া শুরু করতো ওইটা নর্মাল ফল্ট হইতো, বাট এখানে উল্টা ঘটনা ঘটতেছে, ওইটা আলাদা হিসাব। বাট এখানে যদি মানে হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে নামা শুরু করতো যদি এখানে টেনশন থাকতো, সো এইটাই হচ্ছে আমার নর্মাল ফল্ট। এখানে নর্মাল ফল্ট হচ্ছে না, বাট নর্মাল ফল্টের বেসিক জিনিসটা হচ্ছে এটা, যদি টেনশন থাকে বা এরা হচ্ছে ডাইভার্জ করে, দুইটা প্লেট যখন ডাইভার্জ করে, ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যেটা দেখলাম যে প্লেটগুলো ডাইভার্জ করার সময় যেটা হয় যে হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে মুভমেন্ট করে, ওইখানে যে ফল্টটা হয় ওটা হচ্ছে নর্মাল ফল্ট। এখানে আমরা দেখতে পারতেছি যে এই হ্যাঙ্গিং ওয়ালটা সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, তো নর্মাল ফল্ট হচ্ছে এরকম একটা সিরিজে হইতে পারে। এখানে কি হয়, ধরলাম আমার এইখানে একটা সিরিজ অফ ফল্ট আছে, একটা ফল্ট না, এইখানে ফল্ট আছে, এইখানে ফল্ট আছে, এখানে ফল্ট আছে, এখানে ফল্ট আছে, একটা সিরিজ অফ ফল্ট আছে। সিরিজ অফ ফল্ট যদি থাকে তাহলে যদি আমার এই পাশ থেকে ধরে এটাকে টান দেওয়া হয়, এই পাশ থেকে ধরে এটাকে টান দেওয়া হয়, মানে এদের মধ্যে যদি টেনশন যদি থাকে, অ্যাকচুয়ালি টান তো দেওয়া হয় না, কোন একটা কারণে টেনশন ডেভেলপ করে। টেনশন যদি ডেভেলপ করে তাহলে কি হইতে চায়? তাহলে এই যে আমার এখানে কি আছে, এখানে ফল্ট লাইনের উপরের দিকে কোনটা আছে? হ্যাঙ্গিং ওয়াল। হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে নেমে যাচ্ছে, হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে যদি নেমে যায় এখানে হচ্ছে নর্মাল ফল্ট হবে। তো এখানে একটা সিরিজ অফ নর্মাল ফল্ট আছে। সিরিজ অফ নর্মাল ফল্টের মধ্যে যে পার্টটা নিচের দিকে নেমে যায় ওইটাকে বলা হচ্ছে গার্বেন, আর যে পার্টটা নিচের দিকে নামে না, আগের জায়গায় থেকে যায়, ওটাকে বলা হচ্ছে হোর্স্ট। এখানে জিনিসটা ভালো করে দেখানো হইতেছে যে এইখানে হচ্ছে আমার কি হয়, লাভাগুলা বের হয়ে আসতে চায়। সো এইখানে ওরা কি করে, এখানে ওরা হচ্ছে এখানে ফোর্স দেয়, ফলে এই
যে ক্রাস্টগুলো এগুলো আরেকটা থেকে দূরে সরে যাইতে চায়, মানে এখানে টেনশন থাকে। সো এই টেনশনের কারণে এই যে হ্যাঙ্গিং ওয়াল যেটা আছে, আমি যদি এই ফল্ট লাইনের কথা বলি তাহলে এটা হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে নেমে যাইতে চায়, হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে নেমে যাইতে চাইলে এখানে নর্মাল ফল্ট আছে আমরা বলতে পারি। এরপর এটা হচ্ছে রিভার্স ফল্ট। রিভার্স ফল্ট হচ্ছে বেসিক্যালি নর্মাল ফল্টের উল্টা। নর্মাল ফল্টে কি হয়, নর্মাল ফল্টে আমার হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে নেমে যায়, এখানে হ্যাঙ্গিং ওয়ালটা উপরের দিকে উঠে যায়, উপরের দিকে মুভমেন্ট হয়। এটা হয় কম্প্রেশনের কারণে। বোঝাই যাচ্ছে যদি এটা এইখানে এইভাবে যদি কম্প্রেস করা হয়, দুই পাশ থেকে চাপ দেওয়া হয়, একটা আরেকটা থেকে উপরে উঠে যাবে। সো এখানে হ্যাঙ্গিং ওয়ালটা হচ্ছে উপরের দিকে উঠে যায়, এটা হচ্ছে আমাদের রিভার্স ফল্টের কারণে হয়। এখন রিভার্স ফল্ট আর থ্রাস্ট ফল্টের মধ্যে একটা পার্থক্য আছে। বেসিক্যালি থ্রাস্ট ফল্ট হচ্ছে কাইন্ড অফ এ রিভার্স ফল্ট, বাট সব রিভার্স ফল্ট হচ্ছে থ্রাস্ট ফল্ট না। রিভার্স ফল্ট হচ্ছে কি হয়, এদের ডিপটা হয় 45 ডিগ্রির চেয়ে বেশি, আর থ্রাস্ট ফল্টের ডিপ হয় 45 ডিগ্রির চেয়ে কম। ডিপ কি জিনিস বলছিলাম, যে আমাদের রকের লেয়ারগুলা বা আমাদের ক্রাস্টগুলা হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, আমি যদি এখানে একটা হরাইজন্টাল দাগ দেই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি 45 ডিগ্রি এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এখানে যেটা হবে এটাকে বলা হচ্ছে রিভার্স ফল্ট। আর যদি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি চেয়ে কম হয়, তাহলে যে এখানে এই মুভমেন্টের কারণে যে ফল্টটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে থ্রাস্ট ফল্ট। বাট আসলে দুইটা একই বেসিক জিনিস, যে কম্প্রেশনের কারণে হ্যাঙ্গিং ওয়ালটা উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে থ্রাস্ট ফল্টের এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এখানে কম্প্রেশনের কারণে কি হইতেছে, এই হচ্ছে ফল্ট লাইনের উপরে থাকে হচ্ছে কি হ্যাঙ্গিং ওয়াল, এই হ্যাঙ্গিং ওয়ালটা উপরের দিকে উঠে যাবে। এই যে বেসিক্যালি এটাই হচ্ছে, এটা এই ইয়াটা উপরের দিকে উঠে গেছে, ফলে এখানে মাউন্টেন তৈরি হয়েছে। তারপরে স্ট্রাইক স্লিপ ফল্ট হচ্ছে পাশাপাশি মুভমেন্ট হবে। এটা যদি একটা ফল্ট হয় নাম্বার ওয়ান, এটা যদি একটা ক্রাস্ট হয়, এটা যদি একটা ক্রাস্ট হয়, ক্রাস্ট দুইটার পাশাপাশি মুভমেন্টের কারণে যে ফল্ট ক্রিয়েট হয়, ওইটা হচ্ছে স্ট্রাইক স্লিপ। আমরা প্রথমে যে ফেঞ্চের এক্সাম্পল দেখলাম, ওইটা কিন্তু এই স্ট্রাইক স্লিপ ফল্টের কারণেই হয়েছিল। এখানে হচ্ছে ফেঞ্চের একটা পার্ট ছিল এরকম, এখানে ফেঞ্চের একটা পার্ট ছিল, পর মাঝখানে কিন্তু এর একটা থেকে আরেকটা দূরে সরে গেছে। এখানে একটা নদীর এক্সাম্পল দেখতে পারতেছি, যে এই নদীটা কি হইলো, এইখানে এই নদীটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে ফেলছে, রাইট? মানে এই নদীটা আগে এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেছে। সো স্ট্রাইক স্লিপ ফল্টের কারণে এরকম জিনিসপাতি হয়। এখানে হচ্ছে শিয়ার ফোর্স থাকে, কম্প্রেশনও না টেনশন, এখানে শিয়ার থাকে। এখানে স্ট্রাইক স্লিপ ফল্ট আবার হচ্ছে দুই রকমের, একটা লেফট ল্যাটারাল, একটা রাইট ল্যাটারাল। স্ট্রাইক স্লিপ ফল্ট ল্যাটারাল, এটা কোনো সন্দেহ নাই, কারণ এগুলো হচ্ছে হরাইজন্টালি হইতেছে। আর লেফট ল্যাটারাল, রাইট ল্যাটারাল হচ্ছে আমি যদি এইখানটাতে দাঁড়ায় যদি আমি সামনের ক্রাস্টার দিকে তাকায় যদি দেখতে পারি সে লেফটের দিকে সরে যাচ্ছে, তাহলে এটা লেফট ল্যাটারাল। আর আমি দাঁড়িয়ে সামনের ক্রাস্টটা যদি দেখতে পাই রাইটের দিকে সরে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রাইট ল্যাটারাল। আচ্ছা, স্ট্রাইক স্লিপ ফল্ট গেল। এবার হইল এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। নর্মাল, রিভার্স, স্ট্রাইক স্লিপ, কোনটার এক্সাম্পল কি এটা দেওয়া হয়েছে। এবার হচ্ছে অবলিক স্লিপ ফল্ট। অবলিক স্লিপ ফল্টটা হচ্ছে মেইনলি আমাদের যে ফল্টগুলো দেখলাম, নর্মাল, তারপরে ল্যাটারাল, তারপরে যে ইয়াটা ছিল, এগুলার হচ্ছে আমার কম্বিনেশনটা, রিভার্স, নর্মাল, তারপরে ল্যাটারাল মুভমেন্ট, সবগুলার কম্বিনেশন। মানে এখানে আমার এই ক্রাস্টগুলা হরাইজন্টালিও মুভ করবে, মানে স্লাইডও হবে, আবার একটা আরেকটা থেকে উপরে নিচেও নেমে যাবে, মানে এখানে রিভার্স বা নর্মালও থাকবে। এটা হচ্ছে অবলিক স্লিপ ফল্ট। তারপরে ডিফর্মিং আর্টস ক্রাস্ট, এখানে এক্সটেনশন, কম্প্রেশন অ্যান্ড শিয়ার। ওইটা বলছিলাম যে নর্মাল ফল্টের কারণে কি হয়, এখানে এক্সটেনশন মেক্স ফল্টস অ্যান্ড রিজিয়নাল থিনিং। তারপরে কম্প্রেশনের কারণে এখানে ফোল্ডিং হইতেছে। পরে এক্সটেনশনের কারণে এখানে কি হচ্ছে, এই যে জায়গাটা এটা নিচে নেমে গেছে, তো এখানে একটা বেসিন ক্রিয়েট হবে। তারপরে স্লাইডের কারণে এই যে এই জিনিসগুলো স্লাইড হয়ে মানে ল্যান্ডস্লাইড সরে যাচ্ছে, একটা আরেকটা থেকে সরে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে হয়ে থাকে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ফল্টের ছবি দেখানো হয়েছে। এই জিনিসগুলোই স্যার হচ্ছে বারবার জিজ্ঞেস করতেন স্টুডেন্টদেরকে, যে এটা কি ধরনের ফল্ট দেখতে পাইতেছো। তো এখানে যদি আমি দেখি এটা কি ধরনের ফল্ট, এটা হচ্ছে আমাদের ফল্ট লাইন দেখা যাচ্ছে। এটা যদি ফল্ট লাইন হয়, উপরেরটা হচ্ছে আমার কি হ্যাঙ্গিং ওয়াল, ফল্ট লাইনের উপরে যেটা থাকবে এটা হ্যাঙ্গিং ওয়াল, নিচেটা ফুট ওয়াল। এখানে হ্যাঙ্গিং ওয়ালটা কি হয়েছে, আমরা যদি এই লেয়ারটাকে, রকের লেয়ারটাকে দেখি, এই রকের লেয়ারটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, মানে এটা এরকম ছিল না, এরকম একটা কন্টিনিউয়াস লেয়ার ছিল, সো এটা উপরের দিকে উঠে গেছে। হ্যাঙ্গিং ওয়াল যদি উপরের দিকে উঠে যায়, তাহলে এটা হবে আমাদের নর্মাল ফল্ট। ও সরি, শিট, হ্যাঙ্গিং ওয়াল যদি উপরের দিকে উঠে যায়, এটা হবে রিভার্স ফল্ট। হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে নেমে গেলে ওটা হচ্ছে নর্মাল ফল্ট।
এটা হচ্ছে রিভার্স ফল্ট, এখানে কম্প্রেশনের কারণে হয়েছে, এদিক থেকে দুই দিক থেকে কম্প্রেশন আসতেছে বা যে কোনো একদিক থেকে কম্প্রেশন আসতেছে। এইটা যদি দেখি এই ফল্টটা হচ্ছে আমার নর্মাল ফল্ট, এইটা হচ্ছে আমার ফল্ট লাইন দেখা যাচ্ছে। আর রকের লেয়ার যদি দেখি, এই একটা রক লেয়ার, এই একটা রক লেয়ার, এটা কন্টিনিউয়াস ছিল এক সময় এরকম। ওইটা হচ্ছে এই ফুট ওয়ালটা নিচের দিকে নেমে গেছে, সরি হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে নেমে গেছে। হ্যাঙ্গিং ওয়াল যদি নিচের দিকে নেমে যায়, এখানে যে ফল্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নর্মাল ফল্ট। পরের স্লাইডে যেটা দেখা যাচ্ছে এটা তো স্লাইড স্লিপিং, বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে এই গাছগুলা হচ্ছে একটা লাইনে ছিল, ওইটা হচ্ছে ডান দিকে শিফট করে গেছে। সবগুলা গাছ মানে এই একটা লাইনে ছিল, ওইটা হচ্ছে এখন এখানে চলে গেছে, ডান দিকে শিফট হয়ে গেছে সবগুলা, একটা কলাম করে ডান দিকে শিফট হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে আমার এটা হচ্ছে ফল্ট লাইন। ফল্ট লাইনের এখানে যদি আমি দাঁড়ায় আমি কি দেখতে পারবো, এটা বাম দিকে শিফট হচ্ছে। ওইখানে দাঁড়াইলে আমি দেখতে পারবো না, এটা বাম দিকে শিফট হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে লেফট স্লাইড স্লিপিং। এখানে একটা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির উদাহরণ দেওয়া হয়েছে, যে ডাইভারজেন্টের কারণে প্লেট যেহেতু একটা থেকে সরে যায়, এখানে হচ্ছে ফাটল ক্রিয়েট হয়, এটা দেখানো হয়েছে। তারপরে এটা হচ্ছে আমাদের স্যারের ছবি, একটা রিয়েল অ্যাক্টিভ প্লেট বাউন্ডারি। অ্যাক্টিভ প্লেট বাউন্ডারি মানে হচ্ছে এখানে এখনো মুভমেন্ট হইতেছে, এরা হচ্ছে একটা থেকে দূরে সরে যাচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার পার ইয়ার। এই পাশে দেখতে পারতেছি আমরা নর্থ আমেরিকান প্লেট, আর এই পাশে হচ্ছে ইউরেশিয়ান প্লেট। মাঝখানে হচ্ছে এরা এক সময় এক জায়গায় ছিল, ডাইভারজেন্সের কারণে সরে যাইতে যাইতে এখন এই অবস্থা। এরা হচ্ছে প্রত্যেক বছরে এখনো 2-3 সেন্টিমিটার করে সরে যায়। মাঝখানে হচ্ছে স্যার দাঁড়ায় আছে। আচ্ছা, ড্রিলিং ফল্টের ভিতর দিয়ে ড্রিলিং করতে হইলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে রিপিটেড সেকশন ড্রিল কোর, আর একটা হচ্ছে নর্মাল সেকশন, একটা হচ্ছে আমার মিসিং সেকশন ড্রিল আর একটা নর্মাল সেকশন ড্রিল। তো মিসিং সেকশনে কি হয়, যেখানে আমরা কি করব, যদি এইখানে এটা কি ধরনের ফল্ট, আমার এটা হচ্ছে কি ফল্ট লাইনের উপরে যেটা আছে হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে নেমে গেছে, তাহলে হ্যাঙ্গিং ওয়াল যদি নিচের দিকে নেমে যায়, অবভিয়াসলি টেনশন ছিল। সো এটা হইলো নর্মাল ফল্টের এই বরাবর যদি আমি ড্রিল করি, তাহলে দেখতে পারতেছি যে একটা পার্টিকুলার রক লেয়ারকে আমি মিস করে যাচ্ছি, মানে এই রক লেয়ারকে ড্রিল করতেছি না। আবার যদি উল্টা ফল্ট হইতো, যদি রিভার্স ফল্ট হইতো, এটা হচ্ছে রিভার্স ফল্ট, তাহলে ড্রিল করলে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার রক লেয়ারকে এইখানে একবার পাইতেছি, এখানে আরেকবার পাইতেছি, দুইবার পাইতেছি। তো এটা হচ্ছে কি ফল্ট, রিভার্স ফল্ট। সো মানে ভূমিকম্প হলে বা যে কোনো কোনো একটা সময় যদি আমার চেক করার দরকার হয় যে এটা ফল্টটা কি রিভার্স ফল্ট নর্মাল ফল্ট, তাহলে বেসিক্যালি এই প্রসেসটা ফলো করা হয়, যে আমি যদি ড্রিল করে একটা লেয়ারকে দুইবার অতিক্রম করি, তাহলে এটা হচ্ছে আমার রিভার্স ফল্ট হবে। আর যদি কোনো একটা লেয়ারকে পাওয়াই না যায়, তাহলে ওটা নর্মাল ফল্ট হবে। ফল্টের ডেফিনেশন এগুলো আগেই দেওয়া হয়েছে, এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে যে জিনিসটা বলা হয়েছে এটা হচ্ছে ব্লাইন্ড ফল্ট। এতক্ষণ আমরা যে জিনিসটা বললাম নর্মাল ফল্ট, তারপরে রিভার্স ফল্ট, এগুলো তো দেখা যাইতেছিল, দেখে আমরা বলতে পারতেছি যে এটা নর্মাল ফল্ট না রিভার্স ফল্ট না কি ফল্ট। বাট এমন যদি হয় যে ফল্ট ক্রিয়েট হয়েছে এবং সেটা মাটির নিচে আমরা বাইরে থেকে দেখতে পারতেছি না, তো এই জিনিসটাকে বলা হচ্ছে ব্লাইন্ড ফল্ট। তো ফল্টের যা কিছু হইতেছে এর মাটির নিচে হইতেছে, মাটির উপরে থেকে আমরা কিছু এটাকে দেখতে পারতেছি না। তো এই ক্ষেত্রেই তো এখানে আমরা হচ্ছে ড্রিলিং করে টেস্ট করব এটা নর্মাল ফল্ট নাকি রিভার্স ফল্ট। অ্যাক্টিভ ফল্ট হচ্ছে যে ফল্টগুলো এখনো মুভমেন্ট করতেছে। একটা প্রিসাইজ ডেফিনেশন আছে, এটা হলো কোনো ফল্ট অ্যাক্টিভ কনসিডার করা হয় যদি এটা একবার বা তার চেয়ে বেশিবার মুভ করছে বিগত 10,000 বছরের মধ্যে, মানে গত 10,000 বছরের মধ্যে মুভমেন্ট করছে, তাহলে ওই ফল্টটাকেই অ্যাক্টিভ ফল্ট বলা হইতেছে। তারপরে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস অফ ফল্টস, মানে ফল্টের কারণে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কী কী কনসিডারেশন আছে, অবভিয়াসলি কনসিডারেশন আছে, কারণ ফল্টেই তো হচ্ছে আমার মেইন যে আর্থকোয়াক এটার সোর্স। সো অবভিয়াসলি ফল্ট যেখানে আছে ওইখানে ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার আছে। ফল্ট যেখানে আছে ওইখানে আমি হচ্ছে বসত বাড়ি বানাবো না, বা বানাইলেও ওইখানে আমার কিছু রেস্ট্রিকশন থাকবে, বা কিছু কোড থাকবে, ওটা ফলো করতে হবে। তো এখানে কিছু ইঞ্জিনিয়ারিং অ্যাজাম্পশন বা সেফটি ব্যাপার স্যাপার আছে, ওইগুলো হচ্ছে একটু দেখে নিতে হবে। এরপরে জয়েন্ট আসছে। জয়েন্ট কি জিনিস? জয়েন্ট হলো আমরা কি বলছিলাম যে কনভার্জেন্স, ডাইভারজেন্স, এগুলার কারণে কি হয়, রক ভেঙে যায় বা ক্রাস্টগুলা ভেঙে যায়। এখন ভেঙে যাওয়ার পরে তারা যদি মুভমেন্ট করে, ভার্টিক্যাল মুভমেন্ট, হরাইজন্টাল মুভমেন্ট, এদের কারণে যদি মুভমেন্ট করে, তাহলে এটা হচ্ছে হয় কি, ফল্ট হয়ে যায়। ওখানে মুভ করলে এটা ফল্ট হয়। কিন্তু তারা যদি মুভ না করে,
তাহলে সেখানে হচ্ছে ফ্র্যাকচার আর জয়েন্ট হয়, মানে আমার কনভার্জেন্স বা ডাইভারজেন্সের কারণে ভেঙে গেছে, রক ভেঙে গেছে বা ক্রাস্ট ভেঙে গেছে, কিন্তু তারা মুভ করে নাই, একই জায়গায় রয়ে গেছে, তাহলে ওইখানে তো ফল্ট হইলো না, ওইখানে যেটা হইলো সেটা হচ্ছে জয়েন্ট। এই যে এখানে এক্সাম্পল, এখানে ডেফিনেশন দেওয়া আছে যে জয়েন্ট আর ফ্র্যাকচার্স বাট হুইচ ডু নট মুভ, দে শো ক্লিয়ার মুভমেন্ট, ওকে, হুইচ ডু নট শো ক্লিয়ার মুভমেন্ট অফ ব্লকস অ্যাক্রস দেম। আচ্ছা, এখানে হচ্ছে আরো সংজ্ঞা দেওয়া আছে জয়েন্ট আর ফ্র্যাকচারের। আচ্ছা, জয়েন্ট তো বললাম যে মুভ করে না, ফ্র্যাকচার হচ্ছে বেসিক্যালি, আচ্ছা জয়েন্ট হচ্ছে বেসিক্যালি ফ্র্যাকচারই, মানে ভাঙন, ছোট ছোট ভাঙন, কিন্তু জয়েন্ট হওয়ার একটা স্পেশাল কনসিডারেশন আছে। জয়েন্ট হইতে হইলে এগুলোকে হচ্ছে একটা সেটে থাকতে হবে, মানে নট সিঙ্গুলার ফ্র্যাকচার। ধরলাম আমার এই একটা বড় একটা ক্রাস্ট আছে, ওইখানে মানে জায়গায় জায়গায় কিছু ফ্র্যাকচার আছে, এগুলাকে বলা হচ্ছে ফ্র্যাকচার, জাস্ট ফ্র্যাকচার। বাট এমন হয় যে এই একটা জায়গার মধ্যে অনেক ধরনের ফ্র্যাকচার আছে, অনেকগুলো ফ্র্যাকচার আছে, তখন এই সেট অফ ফ্র্যাকচার এটাকে বলা হচ্ছে জয়েন্ট, যেগুলো মুভ করে না। আর যদি একবার মুভমেন্ট হয়ে যায় ওটা হয়ে যায় ফল্ট। এই ফ্র্যাকচারের যে সাইজ, এই ভাঙনের সাইজ হইতে পারে মিলিমিটার থেকে কিলোমিটার রেঞ্জের। আচ্ছা, এবার আসি জয়েন্ট কি কি ধরনের হইতে পারে। যে জয়েন্টের কথা বললাম, জয়েন্ট হচ্ছে কলামনার জয়েন্ট হইতে পারে, শীট জয়েন্ট হইতে পারে, টেনশনাল জয়েন্ট হইতে পারে। একটা একটা করে আসি। কলামনার জয়েন্ট যদি এখানে একটু দেখাই, তাহলে এই যে পিলারের মতো যে ইয়াগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কলামনার জয়েন্ট। তারপরে এইখানে যেগুলো, এই যে কলামের মতো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কলামনার জয়েন্ট। এগুলো কিন্তু আমার রক ভেঙে গেছে, এখানে বেসিক্যালি রক ভেঙে গিয়ে কলামের মতো আকার ধারণ করছে। তো এই জিনিসটা কিভাবে হয় এটা যদি একটু দেখি, তাহলে এখানে কলামনার জয়েন্টের যে ডেফিনেশন দেওয়া আছে, অকার্স ওয়েন ইগনিয়াস রক, ইগনিয়াস রক মানে হচ্ছে আগ্নেয় শিলা, যেটা আগ্নেয়গিরি থেকে আসে। তো ইগনিয়াস রক যদি কি হয়, তারা যদি ঠান্ডা হয় অ্যান্ড ডেভেলপ শ্রিঙ্কেজ জয়েন্ট এবং পিলার লাইক কলামস। তো বেসিক্যালি কি হয়, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হয়, তখন এরা, মানে লাভাগুলো যখন বের হয়ে আসে, তখন এরা হলো আমাদের যে ক্রাস্টের মধ্যে যে ভাঙনগুলো আছে, যে ফল্টগুলো আছে, ওর ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে তারা ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে কলামের মতো একটা ফরমেশন যখন করে, তখন যে ফরমেশনটা হয় ওটাকে বলা হচ্ছে কলামনার জয়েন্ট। শিটিং জয়েন্টটা হচ্ছে when layer of rock release pressure and exfoliate along parallel planes। আচ্ছা, এক্সফোলিয়েট জিনিসটা হচ্ছে, এটা বাংলা হচ্ছে চামড়া ছাড়ানো, ঠিক আছে, চামড়া ছাড়ানো বা। আচ্ছা, এই এখন এই শিটিং জয়েন্টের কথা যদি বলি, আমি এখানে যদি একটু ছবিটা দেখাই শিটিং জয়েন্টের, তাহলে আচ্ছা, এটা হচ্ছে একটা শিটিং জয়েন্টের কথা বলছে। শিটিং জয়েন্ট হলো বেসিক্যালি, আমার ধরলাম এখানে আমার রকের লেয়ার আছে, তো তার উপর আমার কি আছে, মাটি আছে। তো এখানে হচ্ছে অনেক, এটা হচ্ছে অনেক গভীরে থাকে না, এখানে অনেক কিলোমিটার রেঞ্জের একটা মাটির লেয়ার থাকে। সো এটা অবভিয়াসলি অনেক ভারী একটা জিনিস, ভারী একটা জিনিস হওয়ার কারণে এগুলো কমপ্রেসড অবস্থায় থাকে, এই রক লেয়ারগুলা বা ক্রাস্টগুলা, যাই বলি, এগুলো হচ্ছে কমপ্রেসড অবস্থায় থাকে। যদি কোনো কারণে ইরোশন হয়, ইরোশন হওয়ার কারণে এই মাটির লেয়ারগুলো কি হয়, এখান থেকে যদি কোনো কারণে সরে যায়, সরে যাওয়ার ফলে এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ম্যাস, একটা ভর ছিল, ভরগুলো কিন্তু সরে গেল। সরে গেলে এখানে আগে যে আমার প্রেশারটা ছিল বা এখানে যে আগে যে স্ট্রেসটা ছিল, এখন কিন্তু ওই স্ট্রেসটা নাই, ওই স্ট্রেসটা এখন রিলিজ হয়ে গেছে। স্ট্রেস রিলিজ হয়ে যাওয়ার ফলে এইখানে আমার যে ধরনের ইয়াগুলো দেখা যায়, ওইটাকে বলা হচ্ছে আমার শিটিং, বা এটাকে বলা হচ্ছে শিট জয়েন্ট। এখানে যে জয়েন্টগুলো আছে এটা হচ্ছে শিটিং। আর এক্সফোলিয়েশন মানে হচ্ছে চামড়া ছাড়ানো, মানে উপর থেকে মাটিগুলো সরে যাওয়া, এটাকে বলা হচ্ছে এখানে এক্সফোলিয়েশন। এই ছবিটাতে দেখি আমরা, এই ছবিটা যেটা দেখতে পারতেছি কলামের মতো, তো এটা হচ্ছে কলামনার জয়েন্ট। পরের ছবিতে দেখলাম যে এখানে একসময় উপরে মাটি ছিল, এখন মাটির লেয়ারটা সরে গিয়ে এই ভাঙা রকগুলো হচ্ছে এক্সপোজ হয়ে গেছে, ফলে এখানে হচ্ছে আমার শিটিং জয়েন্ট এখানে বলা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রিটল ফ্র্যাকচার অ্যান্ড টেনশনাল জয়েন্ট। ওকে, ব্রিটল ফ্র্যাকচার, ফ্র্যাকচার জিনিসটা কি? ব্রিটল ফ্র্যাকচার হলো আমরা যে স্ট্রেস কার্ভে যেটা দেখছি, যে এখানে যদি স্ট্রেস থাকে, এখানে যদি আমার স্ট্রেইন থাকে, তাহলে ব্রিটল জিনিসগুলো হচ্ছে প্রথমে এরা এলাস্টিক এলাস্টিক আচরণ করবে, এরকম করে প্রথমে উঠে যায়। তারপরে এর যখন এর ইলাস্টিক রিজনটা পার হয়ে যাবে, এরা হচ্ছে অল্প একটু লোড নেওয়ার পরে এখানে গিয়ে তাদের রাপচার হয়ে যায়, তারা ভেঙে যায়। মানে ব্রিটল জিনিস কিন্তু এলংগেশন হইতে পারে না, মানে তারা লোড দিলে, অতিরিক্ত লোড দিলে তারা ভেঙে যায়, তারা লম্বা হয় না। সো আমাদের যে রকের লেয়ারগুলো আছে, এগুলো হচ্ছে কাইন্ড অফ ব্রিটল। সো এগুলো হচ্ছে আমরা আমরা যে বলতেছি যে এগুলো ভেঙে যাচ্ছে বা এর মধ্যে ফ্র্যাকচার দেখা দিতেছে, তো
এটা কিন্তু এই ব্রিটেলনেসের কারণেই হইতেছে। যদি এটা ব্রিটেল না হয়ে ডাকটাইল হইতো, আহ, তাহলে কি হইতো, তাহলে এখানে আমরা যে বললাম যে কনভার্জ করা ডাইভার্জ করা, এই কনভার্জন আর ডাইভার্জেন্সের কারণে কিন্তু এগুলা কি হইতো, এগুলা একটা একটা থেকে দূরে সরে যাওয়ার সময় এগুলা লম্বা হয়ে যেত, আবার কম্প্রেস করার সময় এগুলা কিন্তু একটা আরেকটাকে কম্প্রেস করতো, মানে এটা খাটো হয়ে যাইতো, এটা কিন্তু ভেঙে যাইতো না। যেহেতু ভেঙে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এটা কি হইতেছে, ব্রিটেলনেসের কারণে হইতেছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রিটেল স্ট্রেন। ব্রিটেল স্ট্রেনের কারণেই কিন্তু আমার জয়েন্ট ফ্র্যাকচার এগুলা হইতেছে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, নাথিং এলস। প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জয়েন্টের কি কি কনসিডারেশন আছে ওইটা এখানে দেখানো হয়েছে। প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জয়েন্টের যে মেইন কনসিডারেশন সেটা হলো, যেহেতু জয়েন্ট ফ্র্যাকচার এগুলো হচ্ছে ভাঙন বা ফাটল, তো আহ, এই ভাঙন বা ফাটলগুলা ভিতর ভিতর দিয়ে কিন্তু পানি ফ্লো করতে পারে। সো এগুলো হচ্ছে খুবই পোরাস। এখানে যদি আমি কোনো একটা কনস্ট্রাকশন করতে চাই, তাহলে এখানে এই জিনিসটা মাথায় রাখতে হয় যে এর ভিতর দিয়ে হচ্ছে পানি ফ্লো করতে পারে। লেটস আমি একটা ড্যাম বানাবো, সো এই ড্যামের নিচের রক লেয়ারটা যদি জয়েন্ট থাকে বা ফ্র্যাকচার থাকে, তাহলে আমি এখানে ড্যাম বানায়ও লাভ নাই, কারণ আমার এখানে পানি কি হচ্ছে, আমি ড্যাম বানাইতেছি পানি ধরে রাখার জন্য, কিন্তু আমার রক লেয়ারটাই হচ্ছে আমার ফাটা, বা রক লেয়ারটা হচ্ছে আমার এখানে পোর আছে অনেক, তো পানি কিন্তু ওদিক দিয়ে ঢুকে পাস হয়ে যাবে। এই জিনিসটা বলা হয়েছে। ওয়াটার লিকেজ হইতে পারে, আরও অনেক ধরনের কনসিডারেশনের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার আসি হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা স্যার যেটা পড়াইছে, এটা হচ্ছে আর্থকুইক ম্যাগনিটিউড। এই জিনিসটাও হচ্ছে স্যার গুরুত্বের সাথেই পড়াইছে। ম্যাগনিটিউড আমাদেরকে কি বলে, আর্থকোয়াকের ম্যাগনিটিউড আমাদেরকে বলা হচ্ছে মেজার অফ সাইজ অফ আর্থকোয়াক বেসড অন দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য এনার্জি রিলিজড বাই অ্যান আর্থকোয়াক। মানে আর্থকোয়াক হলে যে এনার্জিটা রিলিজ হয় ওইটাকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমার এই আর্থকোয়াকের ম্যাগনিটিউড কত। যে আর্থকোয়াক বেশি এনার্জি রিলিজ করে তার ম্যাগনিটিউড তত বেশি। খুবই স্বাভাবিক। এটা মাপা হয় কিভাবে, মাপা হয় হচ্ছে একটা সিসমোগ্রাফ স্টেশন থেকে। ধরলাম আমার এখানে সিসমোগ্রাফ স্টেশনটা আছে, অ্যান্ড মাটির নিচে আমার এই স্থানে এটা হচ্ছে আমার আর্থকোয়াকের সোর্স। এখানে হচ্ছে আমার একটা ফাটল আছে বা ফল্ট আছে, ফল্টে হচ্ছে আমার আর্থকোয়াক হয়েছে। এখন এই স্টেশনে আমার সিসমোগ্রাফ মেশিন থাকবে। মেশিনে এইখানে আর্থকোয়াকের কারণে যে ওয়েভের থ্রু এটা আসছে, মানে যে ওয়েভের থ্রু এই এনার্জিটা প্রোপাগেট করছে, এই ওয়েভটার অ্যাম্পলিটিউড কত, ওইটা হচ্ছে এইখানে এই সিসমোগ্রাফ মেশিন দিয়ে মাপা হয়। অ্যাম্পলিটিউড মেপে কি করা হয়, অ্যাম্পলিটিউড মেপে আমরা হচ্ছে এই ফর্মুলার মধ্যে বসাই দিই, ম্যাগনিটিউড এম ইজ ইকুয়াল লগ 10⁻A। লগ 10⁻A, এতে হচ্ছে অ্যাম্পলিটিউড। আমি ওই স্টেশনে বসে কত অ্যাম্পলিটিউডটা মাপছি ওইটা এখানে বসাই দিলেই আমার এম এর ভ্যালু চলে আসার কথা। বাট এখানে একটা সমস্যা হলো, সমস্যাটা হলো আমার ম্যাগনিটিউড কিন্তু এই আর্থকোয়াক যেখানে হয়েছে এখানে ম্যাগনিটিউড আমার বেশি হবে। এখান থেকে আমি যত দূরে যাইতে থাকবো, লেটসে আমি এইখানে একটা আমার হচ্ছে কি আছে, সিসমোগ্রাফ স্টেশন আছে, এইখানে আমার আরেকটা সিসমোগ্রাফ স্টেশন আছে। তো এই স্টেশনে আমি যত অ্যাম্পলিটিউড পাবো, এই স্টেশনে কিন্তু আমি তত অ্যাম্পলিটিউড পাবো না। এখানে আস্তে আস্তে ওয়েভ কিন্তু দুর্বল হয়ে যাবে, এখানে কিন্তু অ্যাম্পলিটিউড কমে যাবে। তাহলে রেজাল্ট কি আসলো, এইখানের অ্যাম্পলিটিউড দিয়ে আমি একটা ম্যাগনিটিউড পাইলাম, এইখানের অ্যাম্পলিটিউড দিয়ে আমি আরেকটা ম্যাগনিটিউড পাইলাম, কিন্তু এই আর্থকোয়াকের একটাই ম্যাগনিটিউড হইতে পারে, রাইট? সো এই জিনিসটাকে কিভাবে কারেকশন করা হয়, কারেকশন প্রসেসটা হচ্ছে এখানে মাইনাস লগ 10⁻A নট নামের একটা টার্ম এখানে যোগ বা বিয়োগ করা হয়, যাতে এই দূরত্বের কারণে যে ডিফারেন্সটা হচ্ছে এটা যাতে না হয়। জিনিসটা আসবে একটা গ্রাফ থেকে। এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, এটাকে যদি একটু বড় করে দেখাই, গ্রাফের মধ্যে গ্রাফের এক্স এক্সিসে আমাকে দেখানো হয়েছে আমার স্টেশনটা কত দূরে আছে, ডিস্টেন্স অফ স্টেশন ইন কিলোমিটার, কত কিলোমিটার দূরে আছে স্টেশন। অ্যান্ড ওয়াই এক্সিসে আমার এই পুরো জিনিসটার ভ্যালু দেওয়া আছে মাইনাস লগ 10⁻A নটের ভ্যালু। যদি আমি যেখান থেকে ভূমিকম্প মাপবো ওইটা আমার সোর্স থেকে 10 কিলোমিটার দূরে থাকে, তাহলে এই পুরাটার ভ্যালু হচ্ছে আমার 1.45 এরকম কিছু একটা। এটা যদি 100 কিলোমিটার দূরে হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 3। এটা যদি 10,000 কিলোমিটার দূরে হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে এইখানে, মানে এখান থেকে হচ্ছে ভ্যালু এক্সট্রাক্ট করে নিয়ে আমরা হচ্ছে ইকুয়েশনের মধ্যে বসাই দিব। একটা এক্সাম্পল যদি দেখি, একটা ম্যাথের এক্সাম্পল আছে এখানে, বলছে যে ম্যাক্সিমাম ট্রেস অ্যাম্পলিটিউড, মানে আমি সিসমোগ্রাফ মেশিনে যে অ্যাম্পলিটিউড পাইছি ওটা হচ্ছে মেজার 10 মিলিমিটার। এখন বলছে যে আমি যেখান থেকে মাপছি ওইটা হচ্ছে 100 কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের সোর্স থেকে, এপিসেন্টার থেকে 100 কিলোমিটার দূরে ছিল। তাহলে আমাকে বলো যে আমার এই ম্যাগনিটিউডের এই আর্থকোয়াকের ম্যাগনিটিউড কত। তো আর্থকোয়াকের ম্যাগনিটিউড কি হবে, এম ইজ ইকুয়াল লগ 10⁻A। আমি এখানে 10⁻10 দিব কারণ আমি 10 মিলিমিটার মাপছি, প্লাস কি দিব,
মাইনাস লগ 10⁻a0 এই জিনিসটা। এখন যেহেতু এটা 100 কিলোমিটার দূরে আছে, 100 কিলোমিটার দূরে থাকলে এই পুরো জিনিসটা এই মাইনাস লগ এ 10⁻a0 এর ভ্যালু কত 3, তাহলে এই জায়গায় আমি 3 বসাই দিব। আর এইখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 10, এখানে আসবে সরি 1, লগ 10⁻10 এটা আসবে 1, তারপর 1 + 3 4, তাহলে এই ভূমিকম্পের ম্যাগনিটিউড ছিল 4। আচ্ছা, এখন ম্যাগনিটিউডের ভিত্তিতে ভূমিকম্পকে হচ্ছে এইভাবে এটাকে হচ্ছে ক্লাসিফিকেশন করা হয়েছে: গ্রেট ভূমিকম্প, মেজর ভূমিকম্প, স্ট্রং ভূমিকম্প, মডারেট ভূমিকম্প, ছোট ভূমিকম্প, আরও ছোট, সবচেয়ে ছোট, এভাবে করে। ম্যাগনিটিউড যদি 8 বা তার চেয়ে বেশি হয় তাহলে সেটা গ্রেট ভূমিকম্প। এটা বছরে প্রায় একবার হয়ে থাকে, পুরো পৃথিবী জুড়ে বছরে একবার বা 2বার 3বার যাই হোক, মানে খুব কম সংখ্যক এরকম ভূমিকম্প হয় যেখানে ম্যাগনিটিউড 8 বা তার বেশি ছিল। স্ট্রং ভূমিকম্প হইল মেজর ভূমিকম্প 7 থেকে 7.9 8-এর আগ পর্যন্ত 17 থেকে 20টার মতো ভূমিকম্প এরকম দেখা যায় বছরে। স্ট্রং ভূমিকম্প হইল 6 থেকে 6.9, তারপরে মডারেট 5 থেকে 5.9। এখানে আর বলার তেমন কিছু নাই, এখানে এটাই বলা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে, ইম্পর্টেন্ট জিনিসটা হলো রিক্টার স্কেলের প্রত্যেক মাত্রা ভূমিকম্পের চেয়ে তার উপরের মাত্রা ভূমিকম্প প্রায় 30 গুণ বেশি শক্তিশালী। ফর এক্সাম্পল, যদি আমার 5 মাত্রার ভূমিকম্প আর 6 মাত্রার ভূমিকম্পের মধ্যে কম্পেয়ার করি, 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প হচ্ছে 30 গুণ বেশি শক্তিশালী। যদি 6 আর 7-এর মধ্যে কম্পেয়ার করি তাহলে 6 আর 7, 7 হচ্ছে 6-এর চেয়ে 30 গুণ বেশি শক্তিশালী, তাহলে 7 হচ্ছে 5-এর চেয়ে 30 × 13 900 গুণ বেশি শক্তিশালী। যদি 8 বলি, 8 হচ্ছে 5-এর চেয়ে 27,000 গুণ বেশি শক্তিশালী। তো আমাদের কিছুদিন আগে নরসিংদীতে যে ভূমিকম্প হইলো, ওইটা কিন্তু 5-এর কাছাকাছি ছিল, 5.2 বা 5.1। যদি ওইটা না হয়ে একটা 8 মাত্রার ভূমিকম্প হইতো তাহলে এটা আরো 27,000 গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প হইতে পারতো যদি 8 মাত্রা ভূমিকম্প হইতো। এখন শক্তিশালী বলতে কি বুঝাইতেছি? শক্তিশালী বলতে বুঝাইতেছি যে বেশি এনার্জি রিলিজ করতো, মানে 5 মাত্রা ভূমিকম্পের চেয়ে 8 মাত্রা ভূমিকম্প 27,000 গুণ বেশি এনার্জি রিলিজ করতো, এটাই বোঝানো হচ্ছে। আর এখানে রাপচার লেন্থের কথা বলা হচ্ছে। আর ভূমিকম্প যখন হয় তখন এখানে কিন্তু ওই ফল্টে ওই মুভমেন্টের কারণে কিন্তু ভূমিকম্প হইতেছে। তো এটা কতখানি মুভ করলো বা রাপচারের লেন্থ কত, ওইটাও কিন্তু হচ্ছে একটা কনসিডারেবল বিষয়। এখানে 2টা ভূমিকম্পের এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলে বলা হয়েছে যে আমাদের সান ফ্রান্সিসকোতে 7 থেকে 7.9 একটা ভূমিকম্প হয়েছিল, যার রাপচার লেন্থ ছিল 470 কিলোমিটার। আবার লোমা প্রায়োটিয়াতে আমার 7-এর ভূমিকম্পের কারণে রাপচার ছিল 40 কিলোমিটার। এখানে হচ্ছে কিছু ফেমাস ভূমিকম্পে আহ, কিছু স্ট্যাট দেওয়া আছে। এখানে হচ্ছে কিছু ফেমাস ভূমিকম্পের কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে এখানে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং। জিনিসটা হচ্ছে আমার ভূমিকম্পের ম্যাগনিটিউডের সাথে কি পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে তার একটা মানে একটা ভিজুয়াল ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে যাতে এটা সহজে বোঝা যায়। এখানে দেখা হচ্ছে যে 1 ম্যাগনিটিউডের ভূমিকম্পে অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ টিএনটি এক্সপ্লোশন 3 গ্রামের মতো টিএনটি এক্সপ্লোশন, মানে যদি 1 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়। ও সরি, এটা সরি 1 হচ্ছে এখানে কলাম নাম্বার, শিট। 1 হচ্ছে কলাম নাম্বার, সরি, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, এটা 4 নাম্বার কলাম, এটা বাদ। নিচেটা থেকে শুরু। জিরো ম্যাগনিটিউডের ভূমিকম্প হচ্ছে 600 গ্রাম টিএনটি বিস্ফোরণের সমান। 1 ম্যাগনিটিউডের ভূমিকম্প হচ্ছে 20 কেজি টিএনটি বিস্ফোরণের সমান। 2 ম্যাগনিটিউডের ভূমিকম্প হচ্ছে 600 কেজি টিএনটি বিস্ফোরণের সমান। এটা জুলে যদি আমি বলি, এটা হচ্ছে 10⁻7.8 জুল, মানে 10⁸ জুল। 3 ম্যাগনিটিউডের ভূমিকম্প হচ্ছে 20,000 কেজি, মানে 20 টন, 20 টন এক্সপ্লোশনের সমান, টিএনটি এক্সপ্লোশনের সমান। এটা হচ্ছে একটা বিগ এক্সপ্লোশন ইন ওপেন। তারপরে 4 ম্যাগনিটিউডের ভূমিকম্প হচ্ছে 600 টন টিএনটি বিস্ফোরণের সমান। 5 ম্যাগনিটিউডের ভূমিকম্প হচ্ছে 20,000 টন টিএনটি এক্সপ্লোশনের সমান। এটা হচ্ছে একটা অ্যাটমিক বোমের এক্সপ্লোশনের সমান। যদি 5 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয় তাহলে একটা অ্যাটম বম যে এনার্জি রিলিজ করতো ওই ধরনের এনার্জি রিলিজ হয়। তো আমাদের নরসিংদীতে যে ভূমিকম্প হয়েছে, বেসিক্যালি ওইখানে ওই যে ওই সোর্সের ওইখানে একটা অ্যাটম বম ফেললে যে এনার্জি রিলিজ হইতো ওই সিমিলার কাইন্ড অফ এনার্জি ওইখানে রিলিজ হয়েছিল। 6 মাত্রা ভূমিকম্প তার চেয়ে 30 গুণ শক্তিশালী হবে। তো এটা হলো, এখানে দেখতেছি আগেটা 20,000 টন ছিল, এখন এটা হচ্ছে 600,000 টন বা 0.6 মেগাট্রন। এটা হচ্ছে একটা হাইড্রোজেন বোম্বের বিস্ফোরণের সমান এনার্জি রিলিজ করবে। 7 মাত্রারটা হইলে 20 মেগাট্রন,
এটা হচ্ছে 30টা হাইড্রোজেন বোমের সমান। তারপরে 8 মাত্রার হইলে 1000টা হাইড্রোজেন বম্বের সমান, আর 9 মাত্রার হইলে 30,000টা হাইড্রোজেন বম্বের সমান এনার্জি এরা রিলিজ করে। ইটস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয় ভূমিকম্পের সময়। আচ্ছা, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স দেখানো হয়েছে ওভারঅল কি ইম্প্যাক্ট ইফেক্ট পড়ছে রেকর্ডেড ভূমিকম্পগুলোর কারণে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আর্থকোয়াকের ইন্টেন্সিটি। এখন ইন্টেন্সিটি আর ম্যাগনিটিউড দুইটা জিনিস আলাদা। ম্যাগনিটিউড তো ম্যাগনিটিউড, একটা ভূমিকম্পের একটাই ম্যাগনিটিউড হইতে পারে, যেমন আমাদের লাস্ট নরসিংদীতে ছিল 5.1 বা 5.2। কিন্তু ইন্টেন্সিটিটা হচ্ছে এটা জায়গা ভেদে চেঞ্জ হয়। যেমন আমি যদি বলি যে আমাদের নরসিংদীতে যে ভূমিকম্প হয়েছিল, ওইটার ইন্টেন্সিটি নরসিংদীতে যেমন ছিল, ঢাকায় কিন্তু তার চেয়ে কম ছিল। মানে আমরা কত মানে কিভাবে এটাকে হচ্ছে বুঝতে পারি বা কিভাবে এটাকে ফিল করি, এই জিনিসটা মাপা হয় হচ্ছে গ্রাউন্ড অ্যাসেলারেশনের মাধ্যমে। যে আমার যে গ্রাউন্ড আছে এটা কত অ্যাসেলারেট করতেছে। যত বেশি অ্যাসেলারেট করবে ওই আমার ওই শেকিংয়ের কারণে, তত বেশি হচ্ছে আমার ইন্টেন্সিটি। তো আমি বেসিক্যালি বুঝতেই পারতেছি, আমি ভূমিকম্পের সোর্স থেকে যত দূরে যাব আমার গ্রাউন্ড অ্যাসেলারেশন তত কম, শেকিং তত কম, ফলে সেখানে ইন্টেন্সিটিও তত কম। যদি এক্সাম্পল দেই, যেমন একটা ভূমিকম্পের সোর্স যদি হয় আমার ভারত মহাসাগরের নিচে তলদেশে, তাহলে ঢাকা থেকে কিন্তু খুব বেশি একটা বোঝা যাবে না। যদিও ওইখানে 9 ম্যাগনিটিউডের একটা ভূমিকম্প হয় ভারত মহাসাগরের নিচে, তাহলে কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না, কারণ লোকালয় কিন্তু এখান থেকে অনেক দূরে। তো এখানে ইন্টেন্সিটি কমে যাবে এটা লোকালয়ে আসতে আসতে। কিন্তু একটা ভূমিকম্প যদি আমার ঢাকায় হয়, ঢাকায় যদি 6 ম্যাগনিটিউডের একটা ভূমিকম্প হয়, আর এটার সোর্স যদি আমার একদম ঢাকার নিচে থাকে, তাহলে কিন্তু ঢাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, কারণ এখানে আমার ম্যাগনিটিউড কম হইলেও ইন্টেন্সিটি বেশি, কারণ আমার সোর্স থেকে ডিস্টেন্স কম। ওইটাই বলা হয়েছে যে এখানে আমি অ্যাসেলারেশনের বেসিসে ইন্টেন্সিটিটা বের করি, অ্যাসেলারেশন প্রডিউসড। কি বলা হয়েছে যে আমার এখানে লেস দেন 10, যদি 10 মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ারের চেয়ে কম অ্যাসেলারেশন হয়, এটাকে বলা হচ্ছে একটা খুবই ছোট ভূমিকম্প। এটা মানুষ বুঝতেই পারবে না, এটা শুধুমাত্র সিসমোগ্রাফে দেখা যাবে। 10-এর চেয়ে বেশি হইলে এটা হচ্ছে একটু একটু ফিল করা যায়। সেন্সিটিভ পিপল যারা, তারা কিন্তু অনেক সময় এটা ফিল করতে পারে। অনেক সময় এরকম হয় না যে ভূমিকম্প হয়েছে, কেউ বলতেছে আরে কই হয়েছে বুঝতে পারি নাই, আবার কেউ বলতেছে হ্যাঁ হয়েছে বুঝতে পারছি। তো এটা হচ্ছে এই ধরনের ভূমিকম্প যখন ইন্টেন্সিটি 10-এর উপরে থাকে। তারপরে যদি 25-এর উপরে হয়, তাহলে মোটামুটি সবাই কম বেশি বুঝতে পারে। এরকম করে এখানে একটা চার্ট দেওয়া হয়েছে। আমি যদি একেবারে এখান থেকে ধরে সবার লাস্টে চলে যাই, যে যদি ওভার 9,800 মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাসেলারেশন আমার হয়, তাহলে এটা একটা ক্যাটাস্ট্রফিক লার্জ স্কেলের ভূমিকম্প হবে। এটা হচ্ছে একদম সবকিছু ধসায় দিবে। আচ্ছা, এখানে এই জিনিসটা বলা হয়েছে যে অ্যান আর্থকোয়াক হ্যাজ ওয়ান ম্যাগনিটিউড। একটা আর্থকোয়াকের একটাই ম্যাগনিটিউড হইতে পারে, কিন্তু ইন্টেন্সিটিটা ডিপেন্ড করতেছে আমার গ্রাউন্ড অ্যাসেলারেশনের উপর। গ্রাউন্ড অ্যাসেলারেশনের মেজারমেন্টের উপর ইন্টেন্সিটি ডিপেন্ড করতেছে, আমি কোথায় আছি তার উপর ইন্টেন্সিটি ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপরে সিসমিসিটি ইন অ্যান্ড অ্যারাউন্ড বাংলাদেশ। বাংলাদেশের আশেপাশে ভূমিকম্পের কি অবস্থা ওইটা যদি একটু দেখি, তাহলে প্রথমেই যদি আমি এইখানে যাই, যে বাংলাদেশের এখানে ভূমিকম্পের ভূমিকম্পের যে ধারণা বা ভূমিকম্প নিয়ে যে আমাদের চিন্তা ভাবনা, এটা কেন আসে? কারণ আমাদের এই আমরা যে প্লেটে আছি, ইন্ডিয়ান প্লেট, সেই প্লেটটা কিন্তু এখানে ছিল না এক সময়। এটা হচ্ছে পরবর্তীতে এখানে চলে আসছে, আর ইউরেশিয়ান প্লেটকে এসে ধাক্কা মারছে। ধাক্কা মারার কারণে কি হয়েছে, এখানে কম্প্রেশনের কারণে আমাদের যে ইউরেশিয়ান প্লেটটা আছে, এটা হচ্ছে কি হয়েছে, উপরের দিকে উঠে গিয়ে এখানে হিমালয় ক্রিয়েট করছে। তো এই ঘটনাটা যখন ঘটছে, এই সময় এখানে এই কনভার্জেন্সের কারণে কিন্তু অনেকগুলো ফল্ট তৈরি হয়েছে। মানে আমাদের এই ছোট ছোট ফাটল ক্রাস্টের মধ্যে অনেকগুলো ফল্ট তৈরি হয়েছে। এই ফল্টের মুভমেন্টে, এই ফল্টে যখন মুভমেন্ট হয়, যেহেতু ফল্ট আছে ফল্টের মুভমেন্ট হবেই, ফল্টে যখন মুভমেন্ট হয় তখন কিন্তু এখানে ভূমিকম্প হয়। তার মানে ভূমিকম্পের সোর্স কিন্তু আমাদের দেশ থেকে খুব বেশি দূরে না। আমি যদি এই হাইলাইট করা এরিয়াটা, এটাকে বলা হইতেছে এটা এটা হচ্ছে কি বলা হয়েছে, এটা হচ্ছে 2,400 কিলোমিটার লং একটা এরিয়া। এটা এটা কোন কোন দেশের ভিতর দিয়ে গেছে দেখতেছি, এটা পাকিস্তানের ভিতর দিয়ে গেছে, চায়নার ভিতর দিয়ে গেছে, ইন্ডিয়ার ভিতর দিয়ে গেছে, নেপাল ভুটানের ভিতর দিয়ে গেছে, আর বাংলাদেশ কিন্তু এটার থেকে খুব বেশি দূরে নাই। সো বাংলাদেশও কিন্তু ভূমিকম্পের ঝুঁকিটা আছে, যেহেতু এই এই রিজিয়নে অনেকগুলো ফল্ট আছে, আর ফল্টের মুভমেন্টের কারণে ভূমিকম্প এখানে হইতেই পারে। সো বাংলাদেশ হচ্ছে অ্যাক্টিভ ফল্ট সিস্টেমের ভিতরে পড়ে। আর এখানে হচ্ছে আমার যে কোনো সময় 7 বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ফল্ট এখানে আছে। 8 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ফল্ট
বাংলাদেশের নিচে না থাকলেও এর পাশের দেশগুলোতে আছে, মানে খুব কাছাকাছি হচ্ছে 8 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ফল্টও কিন্তু আছে। তারপরে এখানে হচ্ছে বাংলাদেশের কিছু স্ট্যাটিস্টিক্স দেখানো হয়েছে, কোন ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কয়জন মারা গেছে না কি হয়েছে, এটা দেখানো হয়েছে। তারপরে এই ছবিটা ইম্পর্টেন্ট, এই ছবিটা দেখানো হয়েছে যে ভূমিকম্পের যে সোর্স, যে ফাটলগুলা, এই ফাটলগুলার পজিশনিং দেখানো হয়েছে। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের দেশের ভিতরেও কিন্তু বেশ কিছু ফল্ট দেখা যাচ্ছে। তো এই ফল্ট এরিয়াতে এইখানেই কিন্তু আমাদের ভূমিকম্পের সোর্স হইতে পারে। আর বিশেষ করে এটা কিন্তু নর্দার্ন সাইডে বেশি, উত্তরাঞ্চলে বেশি। এই কারণেই কিন্তু সিলেট, তারপরে ময়মনসিংহ, এই জায়গাগুলোতে কিন্তু ভূমিকম্পের ঝুঁকি বেশি, এটা বলা হয় ঢাকার চেয়ে বেশি। আবার আমরা যদি দক্ষিণ দিকে যাই তাহলে কিন্তু দেখতে পারতেছি যে খুলনা, তারপরে এদিকে যশোর, এদিকে কিন্তু ভূমিকম্পের যে ফল্ট, এখানে কিন্তু খুব বেশি ফল্ট নাই। আবার আমরা যদি এদিকে খেয়াল করি যে ইন্ডিয়াতে, তারপরে মিয়ানমারে, এইখানে কিন্তু হাইলি এটা কিন্তু খুবই রিস্কি একটা জোন ভূমিকম্পের কারণে। ভূমিকম্প এখানে যে কোনো সময় হইতে পারে, এটা দেখানো হয়েছে। পরে এখানে কিছু ছবি দেখানো হয়েছে ভূমিকম্পের কারণে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সিসমিক হ্যাজার্ড ম্যাপ, এই ম্যাপটা বানানো হয়েছে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি দ্বারা। এখানে দেখানো হয়েছে যে, বলছিলাম যে নর্দার্ন পার্ট যেটা আছে, এই হাইলাইট করা এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে সিভিয়ার ভূমিকম্পের ঝুঁকিতে আছে। মাঝখানের যে এরিয়াটা, এটা হচ্ছে মডারেট ভূমিকম্পের ঝুঁকিতে আছে। তারপরে নিচের দিকের যে এরিয়াটা, সাউথের দিকে, এটা হচ্ছে আমাদের ছোট ভূমিকম্পের ঝুঁকিতে আছে, লো। কারণ ভূমিকম্পের সোর্স হইলে কিন্তু আমার এইদিকে কোথাও হবে, কারণ এইদিকে আমার ফল্টগুলো বেশি, হিমালয়ের কাছে। তো এইখানে যদি ভূমিকম্প হয়, এটা যশোর পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে কিন্তু এর ইন্টেন্সিটি কমে যায়, সো এখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। ওইটাই এখানে বোঝানো হয়েছে। আর এখানে জেড ভ্যালু দিয়ে একটা আহ, আরেকটা ম্যাপ বানানো হয়েছে। জেড ভ্যালু হচ্ছে বেসিক্যালি কত গ্রাউন্ড অ্যাসেলারেশন হবে, ইন্টেন্সিটি এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। এখানে 0.36 মানে হচ্ছে 0.36 জি। জি হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে আমি যদি অভিকর্ষ ত্বরণ, এটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত অ্যাসেলারেশন হয়, তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে তার 0.36 গুণ অ্যাসেলারেশন হইতে পারে, 0.24 গুণ হইতে পারে, 0.16 গুণ হইতে পারে, এখানে 0.24 গুণ হইতে পারে। তো বেসিক্যালি নর্থের দিকের যে পোর্শনটা আছে, এখানে কিন্তু ভূমিকম্পের ঝুঁকি বেশি, সো এখানে ভূমিকম্পের ইন্টেন্সিটিও বেশি হবে। এটা হচ্ছে 0.36 জি। তারপরে এখানে হচ্ছে একটা রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট দেখানো হয়েছে। এটা ছিল বেসিক্যালি আমাদের যে তাহমিদ স্যার, যিনি আমাদের কোর্সটা নিয়েছেন, উনি বিএনবিসিতে কিছু রেকমেন্ডেশন দিছিলেন যে ইঞ্জিনিয়ারিং কোডগুলা করার ক্ষেত্রে বিএনবিসিতে উনি হচ্ছে এখানে ভূমিকা রাখছিলেন। তারপর হচ্ছে বাংলাদেশের জোনিং ম্যাপ, এখানে জেড এর ভিত্তিতে করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে সিলেটের দিকে আমার 0.36 জেড, ঢাকার দিকে হচ্ছে 0.2 থেকে 0.28 পর্যন্ত, 0.2 থেকে 0.28 জি পর্যন্ত হচ্ছে ইন্টেন্সিটি হইতে পারে, গ্রাউন্ড অ্যাসেলারেশন হইতে পারে। 0.12 সবচেয়ে কম দক্ষিণের দিকে। তারপরে 0.28, এটাও কিন্তু দক্ষিণের দিকে, বাট এটা মিয়ানমারের দিকে, এইদিকেও কিছু ফল্ট লাইন আছে, বার্মিস প্লেট আছে, সো ওইদিকে এই ফল্টের কারণে এখানে কিন্তু আবার 0.28 বেড়ে গেছে। আচ্ছা, এখন যে জিনিসটা, এটা হচ্ছে ফোল্ড। ফোল্ড জিনিসটা কি যদি বলি, একটু আগে আমরা কি দেখলাম, একটু আগে আমরা দেখলাম যে রকগুলা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে কি হচ্ছে, ওইখানে আমার ফল্ট ক্রিয়েট হইতেছে। যদি ভেঙে যাওয়া ওই জায়গাটা যদি মুভমেন্ট হয় তাহলে ফল্ট হয়, আর যদি মুভমেন্ট না হয়, স্ট্যাটিক থাকে, তাহলে ওইখানে জয়েন্ট বা ফ্র্যাকচার হয়। এখন ওইখানে ভেঙে যাচ্ছে কেন, কারণ এটা ব্রিটলনেস বা ব্রিটল আচরণ করে। যদি আমার রক লেয়ারগুলা বা ক্রাস্টগুলা কোনো কোনো জায়গায় ব্রিটল নেচার না দেখায়, যদি ডাকটাইল নেচার যদি দেখায়, তাহলে এখানে কি হয়, তাহলে ওইখানে জিনিসগুলো কিন্তু আর ভাঙবে না। মানে একটা রাবারকে আমি যতই টানবো, এটা কি ভাঙবে? না, ওটা ভাঙবে না, ওটা হচ্ছে টানার সাথে সাথে ওটা বড় হইতে থাকবে। সো জিনিসগুলো এরকমই হয়, এখানে অনেক বেশি কম্প্রেশন আসতেছে, কম্প্রেশন আসার কারণে জিনিসটা ভাঙতেছে না, এটা হচ্ছে ডিফরমেশন হয়ে যাচ্ছে, ডিফরমেশন হয়ে এরকম, মানে এর শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফোল্ড। যদি ভেঙে যাইতো তাহলে এখানে রাপচার হইতো, ভেঙে গেলে এখানে আমার ফল্ট ক্রিয়েট হইতো, বা এখানে হচ্ছে জয়েন্ট ফ্র্যাকচার হইতো, বাট যেহেতু ভেঙে যাচ্ছে না, এখানে ফোল্ড হয়ে যাচ্ছে, এখানে ফোল্ডিং হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ফোল্ড। ফোল্ডের কি কি কারণ হইতে পারে, যে কম্প্রেসিভ স্ট্রেংথের কারণে হইতে পারে। কম্প্রেসিভ স্ট্রেংথ যখন হয় তখন এখানে ফোল্ড হইতে পারে। তারপর ইগনিয়াস
ইগনিয়াস ইন্ট্রুশনের কারণে ম্যাগমা যখন আসে তখন একটা হিউজ প্রেশারে নিয়ে নিয়ে আসে, ওই প্রেশারের কারণে হচ্ছে আমার রক বেঁকে যাইতে পারে, ডিফর্ম হয়ে যেতে পারে। নন টেকটনিক কজ যেগুলো আছে এগুলো হচ্ছে টেকটনিক কজ। নন টেকটনিক কজ যেগুলো আছে ল্যান্ডস্লাইডের কারণে হইতে পারে, তারপরে পাহাড়ের ক্রিপের কারণে হইতে পারে, একটা লাউড কি বলছে সেডিমেন্টের ইয়ার ইয়া হচ্ছে আমার সেডিমেন্ট জমা হওয়ার কারণে হইতে পারে। তারপরে গ্লেশিয়ার মুভমেন্ট, এই জিনিসটা গ্লেশিয়ার মুভমেন্টের কারণেও কিন্তু ফোল্ড ক্রিয়েট হইতে পারে, যদিও গ্লেশিয়ার মুভমেন্ট আমাদের দেশে হয় না, যেখানে হয় ওখানে হইতে পারে। এখানে যে দেখানো হয়েছে ইগনিয়াস রকের কারণে কীভাবে ফোল্ড হয়, যখন ইগনিয়াস রক বা ম্যাগমা যখন এদিক থেকে বের হয়ে আসতে চায় এখানে কিন্তু হিউজ প্রেশার চলে আসে, প্রেশারের কারণে এই উপরে যে রক লেয়ারটা আছে এখানে এই রক লেয়ারটা বেঁকে যায়, রক লেয়ারটা বেঁকে যায়। এখানে যদি প্রেশার অনেক বেশি হয়ে যায় তো রক লেয়ার ভেঙে মাঝখান দিয়ে কিন্তু ম্যাগমা বের হয়ে আসতো, তো এটা হচ্ছে বের হইতে পারতেছে না, রক বেঁকে যাচ্ছে। রক হচ্ছে এভাবে ডিফরমেশন হইতে পারে ফোল্ডের কারণে। আচ্ছা, এখন ফোল্ড কিন্তু দুই রকমের হইতে পারে, এখানে এখানে দেখানো হয়েছে দুই রকমের, অ্যান্টিক্লাইন আর হচ্ছে সিনক্লাইন। অ্যান্টিক্লাইন আর সিনক্লাইন হচ্ছে আরেকটা উল্টা। আমি যদি এই দিক থেকে প্রেশার দেই, এই দিক থেকে যদি আমি কম্প্রেশন দেই তাহলে কি হবে, এটা হচ্ছে এইরকম করে ডিফর্ম করবে। এরকম করে ডিফর্ম করলে যদি আমি দেখি যে আমার ফোল্ডের ভেতরের দিকে যদি ওল্ডেস্ট রক লেয়ার থাকে ওইটাকে বলা হচ্ছে অ্যান্টিক্লাইন। এটা হচ্ছে একটা অ্যান্টিক্লাইন। আমি এটা হচ্ছে আমার একটা একটা ফোল্ডিং, এর ভেতরের দিকে যদি আমি তাকাই, এদিকে যদি তাকাই তাহলে এই এখানে নিচের রক লেয়ারটা কিন্তু সবচেয়ে বেশি পুরাতন, উপরে যত যায় তত এটা হচ্ছে নতুন রক লেয়ার আমরা খুঁজে পাই। সো ভেতরের দিকে যদি পুরাতন রক লেয়ার খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে অ্যান্টিক্লাইন, আর সিনক্লাইন কিন্তু উল্টা, এটা হচ্ছে আমার ফোল্ডের ভেতরের দিকে যদি আমি তাকাই ভেতরের দিকে কিন্তু নতুন রক লেয়ার পাওয়া যাচ্ছে, তো ভেতরের দিকে যদি নতুন রক লেয়ার পাওয়া যায় এটা হচ্ছে সিনক্লাইন। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এক্সিয়াল প্লেন কি জিনিস। এক্সিয়াল প্লেন হচ্ছে মানে যে লাইনের সাপেক্ষে এই সিনক্লাইন অ্যান্টিক্লাইন এগুলো সিমেট্রিক অবস্থানে থাকে এটা হচ্ছে এক্সিয়াল প্লেন। ফোল্ড কয়েক রকমের হইতে পারে, সিমেট্রিক্যাল ফোল্ড, অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, ওভার টার্নিং ফোল্ড আর হচ্ছে রিকাম্বেন্ট ফোল্ড। এক্সাম্পলে যাই, আমার সিমেট্রিক ফোল্ড হচ্ছে এরকম, মানে একটা এক্সিয়াল প্লেন থাকবে তার দুই পাশে হচ্ছে সিমেট্রি থাকবে, এটা হচ্ছে সিমেট্রিক প্লেন, সিমেট্রিক ফোল্ড। আর অ্যাসিমেট্রিক ফোল্ড হলো আমার যে এক্সিয়াল প্লেন আছে এই এই দুই পাশের এরিয়াটা হচ্ছে সিমেট্রিক হবে না, ফোল্ডের এই দুই পাশের এই জায়গা ধরে সিমেট্রিক হবে না, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক। ওভার টার্নিং হচ্ছে জিনিসটা কি হয়, এখানে কম্প্রেশন হচ্ছে অতিরিক্ত কম্প্রেশন চলে আসে, অতিরিক্ত কম্প্রেশন আসার ফলে এই জিনিসগুলো অ্যাসিমেট্রিক, প্রথমে সিমেট্রিক তারপরে অ্যাসিমেট্রিক, এখন আর অ্যাসিমেট্রিকও থাকতে পারে না, এটা হচ্ছে একটা আরেকটার উপর দিয়ে চলে যায় বেশি কম্প্রেশনের কারণে, এটা হচ্ছে ওভার টার্নিং। আর রিকাম্বেন্ট ফোল্ড হইল ওভার টার্নিং এরও এক্সট্রিম ভার্সন, মানে এক্সট্রিম কম্প্রেশনের কারণে হচ্ছে ওভার টার্নিং হইল, আরও এক্সট্রিম কম্প্রেশন যদি চলে আসে যেটা হবে এটা হচ্ছে আমার রিকাম্বেন্ট ফোল্ড। রিকাম্বেন্ট ফোল্ডে আমি যদি এখন একটা এক্সিয়াল প্লেন আঁকার চেষ্টা করি তাহলে দেখতে পারতেছি যে এক্সিয়াল প্লেনগুলো কিন্তু অলমোস্ট হরাইজন্টাল হয়ে গেছে রিকাম্বেন্ট ফোল্ডে। এখানে একটা ফোল্ডের ছবি দেখানো হয়েছে, এটা কিন্তু অ্যান্টিক্লাইন ফোল্ড, কারণ ভেতরের দিকে যদি আমি দেখি পুরাতন রক লেয়ার খুঁজে পাবো। এখানেও আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার অ্যান্টিক্লাইন, এই ফোল্ডটা এটা হচ্ছে সিনক্লাইন। এইখানেও আমার ভেতরের দিকে নতুন রক, তাহলে এটা হচ্ছে সিনক্লাইন। এখানেও দেখতে পারতেছি একটা ফোল্ড, এখানেও ফোল্ড দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফোল্ডের ছবি। আচ্ছা, এবার হচ্ছে প্লাঞ্জিং। প্লাঞ্জিং হলো আমার এখানে যে ফোল্ডটা আছে, ফোল্ডটা যদি কি হয়, এটা যদি আমার একদম হরাইজন্টাল ফোল্ড না হয়, মানে ফোল্ডটা যদি আমার যে হরাইজন্টাল প্লেন আছে প্লেনের সাথে প্যারালাল না হয়, মানে এই জিনিসটা যদি আমার এরকম হয়, একটু ডাউনওয়ার্ড হয়, মানে ফোল্ডটা হয়েছে একটা জায়গায় ফোল্ড নাই, তারপর ফোল্ডটা আস্তে 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 করে বড় হয়েছে, এরকম যদি হয় অ্যান্ড এইখানে যদি আমি হরাইজন্টাল বরাবর কেটে দেই তাহলে জিনিসটা এরকম দেখাবে, তাহলে এরকম একটা জিনিস দেখাবে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্লাঞ্জিং। প্লাঞ্জিং মানে আমি একটা এই উপরের লেয়ারটাকে সরে গেছে প্লাঞ্জিং, এটা হচ্ছে প্লাঞ্জিং। প্লাঞ্জিং হইলে জিনিসটা এরকম দেখায়। যদি অ্যান্টিক্লাইনের প্লাঞ্জিং হয় তাহলে যেটা হয়, অ্যান্টিক্লাইনের প্লাঞ্জিং যদি হয়, এই যে এরকম ছিল আগে রক লেয়ারগুলা, এখন রক লেয়ার উপর থেকে এটাকে সরাই নিয়ে গেছি, মানে উপরের এই রক লেয়ারটা আর হচ্ছে নাই, উপরের এটা হচ্ছে আর নাই। যদি এরকম হয় তাহলে যে জিনিসটা হয় যে
এখানে আমি বাইরের দিকে যত যাব, আমি যত বাইরের দিকে যাব, তত কিন্তু আমি নতুন রক লেয়ার খুঁজে পাইতেছি, রাইট? ভেতরের দিকে এই লাইন বরাবর এখানে কিন্তু আমার পুরাতন রক লেয়ার, বাইরের দিকে যত যাব আমি নতুন রক লেয়ার খুঁজে পাচ্ছি। সো অ্যান্টিক লাইনের প্লাঞ্জিং হলে আমি সেন্ট্রাল এক্সিস থেকে যত বাইরের দিকে যাব তত কিন্তু আমি নতুন রক লেয়ার খুঁজে পাবো। আরেকটা জিনিস হলো, সিনক্লাইনে গেলে আমি উল্টাটা পাবো। সিনক্লাইনে সেন্ট্রাল এক্সিস থেকে আমি যত দূরে যাব, আমি কিন্তু এখানে কি হইতেছে দেখি, আমাদের পুরাতন রক লেয়ারগুলো কিন্তু পিছনে দূরে দেখা যাচ্ছে। সো আমি সিনক্লাইন এর প্লাঞ্জিং হলে সেন্ট্রাল এক্সিস থেকে যত দূরে যাব আমি সেন্ট্রাল এক্সিসের কাছাকাছি নতুন রক লেয়ারগুলো পাবো, দূরে গেলে পুরাতন রক লেয়ারগুলো পাইতে থাকবো। তারপর প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফোল্ডিং এর কি কি অ্যাজাম্পশন আছে বা কি কি বিবেচনা করতে হয় ওগুলা বলা হয়েছে। স্ট্রাইক ডিপ এগুলো তো আগেই বলছি। আচ্ছা, এবার আসি ফোল্ডেড রক আফটার এরোশন। এরোশন জিনিসটা হইলো যে আমার এরকম একটা রক ছিল, এগুলো হচ্ছে ফোল্ড হয়েছিল, তো জিনিসটা তো এরকম ছিল, তো কোনো একটা কারণে ইরোশন হয়েছে, ইরোশন হয়ে এই উপরে যে পার্টগুলো ছিল এগুলো হচ্ছে চলে গেছে, এটা হচ্ছে হরাইজন্টাল হয়ে গেছে। হরাইজন্টাল হলে জিনিসগুলো এমন দেখাবে। তো এখানে অ্যান্টিক্লাইন সিনক্লাইন ইয়াগুলো কেমন দেখায়, এখানে দেখি যে আমার উপর থেকে উপরে একটা পার্ট ছিল, এটা এরোড হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে যাওয়ার ফলে অ্যান্টিক্লাইনে যে জিনিসটা হয়েছে আমি দেখতেছি, আমি যত দূরের দিকে যাচ্ছি তত কিন্তু আমার নিউ রক লেয়ার দেখা যাচ্ছে, আর ভেতরের দিকে কিন্তু পুরাতন রক লেয়ার। এই যে এই ভেতরের দিকে এম রক লেয়ারটা অবভিয়াসলি পি এর নিচে, মানে এম হচ্ছে পুরাতন, ওই পুরাতনটা সেন্ট্রাল এক্সিসের কাছাকাছি দেখা যাচ্ছে। যত দূরে যাচ্ছি আমার নতুন রক লেয়ারগুলো ভেসে উঠতেছে। সিনক্লাইনে জাস্ট উল্টা ঘটনাটা ঘটতেছে। সিনক্লাইনে আমি যদি দেখি এস কিন্তু আমার একটা পুরাতন রক লেয়ার, অনেক নিচে, মাটির অনেক নিচে, বাট ওইটা যদি এরোড করে তাহলে এস দেখতে পারতেছি আমি আবার সেন্ট্রাল লাইন থেকে দূরে। তো সিনক্লাইনে যদি এরোড হয় তাহলে সেন্ট্রাল লাইন থেকে দূরে পুরাতন রক লেয়ারগুলো দেখা যায়, নতুনগুলো দেখা যায় হচ্ছে সেন্ট্রালের কাছে। এখন এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে এরোশন কিভাবে হচ্ছে তার উপর। এরোশন যদি আমার হরাইজন্টাল না হয়ে এরকম হয় যে ভি, একটা গ্রুভের মতো যদি হয়, তাহলে কিন্তু আবার এখানে জিনিসটা উল্টায় যায়। জিনিসটা কিভাবে উল্টায় যায়, আমি যদি এখানে একটু খেয়াল করি, লেটসে আমার এরকম একটা এরোশন হয়েছে, তাহলে এরকম এরোশন হওয়ার কারণে আমি একেবারে কাছাকাছি, মানে এই সেন্ট্রাল এক্সিসের কাছাকাছি, এখানে যদি আমার সেন্ট্রাল এক্সিস হইতো তাহলে এর কাছাকাছি কি দেখতে পারতেছি, এর কাছাকাছি আমি প্রথমে এই লেয়ারটা দেখতে পাবো, তারপরে একটু দূরে গেলে এই লেয়ার দেখতে পাবো, তারপরে একটু দূরে গেলে আর এই লেয়ারটা দেখতে পাবো। তখন আমি যত দূরে যাব তত কিন্তু নতুন লেয়ার দেখতে পারতেছি, রাইট? সো আমার অ্যান্টিক লাইনে যদি ভ্যালি ক্রিয়েট হয় এরকম গ্রুভ করার মাধ্যমে, তখন আমি এই গ্রুভ বরাবর যত দূরের দিকে যাব তত আমি নতুন রক লেয়ার খুঁজে পাইতে থাকবো, সেন্ট্রাল এক্সিসের কাছাকাছি বা নিচের দিকে আমার পুরাতন রক লেয়ার খুঁজে পাবো। সিনক্লাইনে যদি কি হয়, সিনক্লাইনে তো আর কি, এখানে যদি আমার রিজ তৈরি হয়, সিনক্লাইনের রিজ, তাহলে আমি কি কি করতেছি, এখানে আমার বেসিক্যালি এরকম একটা এরোশন হয়েছে, এই পার্টটা চলে গেছে, এই পার্টটা চলে গেছে। তখন আমি দেখতেছি এই বরাবর আমি যত উপরের দিকে যাচ্ছি তত কিন্তু আমি নতুন রক লেয়ারগুলো দেখতে পারতেছি। তো এইখানে হচ্ছে উপরের দিকে যাইতে থাকলে, মানে এই সেন্ট্রাল এক্সিস থেকে দূরে যাইতে থাকলে আমি পুরাতন রক লেয়ারগুলো দেখবো, উপরের দিকে গেলে নতুন রক লেয়ার। এখানে অ্যান্টিক লাইনের একটা প্লাঞ্জিং দেখানো হয়েছে। অ্যান্টিক লাইনের প্লাঞ্জিং হচ্ছে বেসিক্যালি এরকম হয়, উপর থেকে যদি এই পার্টটা চলে যায় তাহলে জিনিসটাকে এইভাবে এরকম একটা শেপ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের হর্স শো বা ঘোড়ার পায়ের শেপের মতো দেখা যায়, এটাই বলা হয়েছে এখানে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়েছে, ভি শেপ অ্যান্টিক লাইনের। এখানে আমি দেখতে পারতেছি যে প্লাঞ্জিং অ্যান্টিক লাইনের শেপটা হয়, অ্যান্টিক লাইনের ভি এর শেপটা হয় প্লাঞ্জিং এর দিক বরাবর। আমার এখানে এই দিকে প্লাঞ্জিং হইতেছে, আর অ্যান্টিক লাইনে যদি এই ফোল্ডিংটা যদি অ্যান্টিক লাইন ফোল্ডিং হয়, ওইখানে যদি প্লাঞ্জিং হয়, তাহলে যে ভি ক্রিয়েট হয় এই ভি এর দিকটা হবে প্লাঞ্জিং এর দিকে। আর মাঝখানে আমি কি দেখতে পারতেছি, মাঝখানে একটা সিনক্লাইন ফোল্ড দেখতে পারতেছি, ওই সিনক্লাইন ফোল্ডের যে প্লাঞ্জিং, সেই প্লাঞ্জিং এর ভি এর দিকটা হবে আমার প্লাঞ্জিং এর যে দিক তার উল্টা দিকে। এখানে এটাই বলছে। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমার এখানে ডোম আর বেসিন, লাস্ট দুইটা টপিক। ডোম হলো অ্যান্টিক্লাইনের জন্য হয়, আমার এই দিকে একটা অ্যান্টিক্লাইন ফোল্ড আছে, আমার এই দিকেও অ্যান্টিক্লাইন ফোল্ড আছে,
এই যে এই পাশে যে দুই পাশে আমার ইনভিজিবল দেখা যাচ্ছে না, এই দুই পাশেও অ্যান্টিক্লাইন ফোল্ড আছে। চারদিকে অ্যান্টিক্লাইন ফোল্ড থাকার কারণে, অ্যান্টিক্লাইন ফোল্ড মানে কি, জিনিসগুলো উঁচা হয়ে গেছে। তো জিনিসগুলো হচ্ছে চার দিক থেকে উঁচা হয়েছে, এদিক থেকে উঁচা হয়েছে, এদিক থেকে উঁচা হয়েছে, ওদিক থেকে উঁচা হয়েছে, এদিক থেকেও আসছে। তো মাঝখানে আমার এটা একটা গম্বুজের মতো হয়ে গেছে, রাইট? গম্বুজের মতো হয়ে যাওয়ার পরে এটাকে যদি এবার যদি আমি টপ ভিউটা দেখি, গম্বুজের মতো হয়ে যাওয়ার পরে যদি আমি এবার টপ ভিউটা দেখি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই সেন্টার থেকে আমি যত দূরে যাব আমি নতুন রক লেয়ারগুলো দেখতে পারবো। খুবই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে যে এই রক লেয়ারটা, তারপরে এই রক লেয়ারটা হচ্ছে আমি এইখানে দেখতে পারবো। এই ভেতরের রক লেয়ারটা এইখানে, ওইটা এখানে উঠে আসছে, এইখানে এই ভেতরের রক লেয়ারটা এখানে উঠে আসছে। সো ভেতরে সেন্টারে হবে আমার ওল্ডেস্ট রক লেয়ার, অ্যান্ড যত আমি দূরে যাইতে থাকবো সেন্টার থেকে, তত হচ্ছে আমি নতুন রক লেয়ারগুলো খুঁজে পাইতে থাকবো। এটা হচ্ছে আমাদের যে ডোম, ওইটা যে গম্বুজের মতো যেটা হয়, এটা হচ্ছে একটা ট্রাঙ্কেটেড ডোম, একটা বাস্তব উদাহরণ। আর ডোমের উল্টা হচ্ছে বেসিন। বেসিন হচ্ছে বেসিক্যালি চারপাশে সিনক্লাইন থাকবে। এইখানে আমি একটা সিনক্লাইন দেখতে পারতেছি, এইখানে একটা সিনক্লাইন দেখতে পারতেছি, দুই পাশে যেখানে ইনভিজিবল আছে ওইখানেও সিনক্লাইন ছিল, ফলে এটা হচ্ছে ওভারঅল পুরা জায়গাটা নিচের দিকে চলে গেছে। তো যার কারণে এটা এখন যদি আমি উপর থেকে এটাকে দেখি, তাহলে সেন্টারে আমি ইয়াংগেস্ট স্ট্র্যাটা বা সবচেয়ে কম বয়স যে রক লেয়ারের, ওইটা দেখতে পারবো। আর যত আমি বাইরের দিকে যেতে থাকবো, অ্যান্টিক্লাইনের উল্টা আমি এটা হচ্ছে ওল্ডেস্ট স্ট্র্যাটাগুলো দেখতে পারবো। এরপর হচ্ছে অয়েল রিজার্ভার। আমার অ্যান্টিক্লাইন যে ফোল্ড, এই ফোল্ডগুলোর ভেতরে এখানে হচ্ছে আমার প্রাকৃতিক সম্পদ জমা থাকতে পারে, তেল জমা থাকতে পারে, এটাই বলা হয়েছে বেসিক্যালি এখানে। আচ্ছা, অরোজেনি হচ্ছে বেসিক্যালি যখন এই ক্রাশগুলো কোলাইড করার ফলে কিন্তু যে মাউন্টেনগুলো ক্রিয়েট হয়, এগুলোকে বলা হচ্ছে অরোজেনি। তো ওইভাবে চিন্তা করলে হিমালয় কিন্তু একটা অরোজেনি। এইখানে কিছু বেসিক কথাবার্তা বলা হয়েছে, শেষ। সো এই পর্যন্তই হচ্ছে ছিল স্যারের এই টেকটনিক পার্টটা।